কি হয়েছে? আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমি তোমাদের আরাফাত ভাই। আজকে চলে আসছি মেডিকেল 25-26, মানে আজকে যে এক্সামটা হইলো সেই এক্সামের একটা সলভ ক্লাস নিয়ে, ঠিক আছে? সো তোমরা ভাইয়ের একটু শুরুতে জানাই দাও যে তোমরা ভাইকে শুনতে পাচ্ছ কিনা। আমাদের সাথে কিন্তু গাজী ভাই অ্যাড হবেন। সো তোমরা ভাইয়ের একটু খুব দ্রুত জানাই দাও যে ভাই আপনাকে শুনতে পাচ্ছে, ঠিক আছে? সো আমাকে যদি তোমরা শুনতে পাও জাস্ট খালি ভাইয়াকে একটু জানাই দাও। আমরা হচ্ছে আজকে কোনো কথা হবে না, আমরা হচ্ছে আজকে ডিরেক্ট আমরা মেডিকেলের কোয়েশ্চেন অ্যানালাইসিস করব। আমরা আনসারগুলো দেখবো, আনসারগুলো দেখে আমরা আইডিয়া করবো আমাদের নার্সিং এর কোয়েশ্চেনগুলো কেমন আসতে পারে, ঠিক আছে? তো তোমরা সবাই ভাইয়াকে একটু জানাই দাও যে ভাইরে শুনতে পাচ্ছ কিনা তোমরা। এবং ক্লাসটা অবশ্যই শেয়ার মেনশন করে দিবা। তোমরা যারা মেডিকেলে পরীক্ষা দিছো অথবা যারা দেও নাই, তো তোমরা সবাই কিন্তু আজকের ক্লাসটা কেন গুরুত্বপূর্ণ জানো? কারণ হচ্ছে মেডিকেলে যে কোয়েশনগুলো আসে ওইগুলা কতটা ইজি কোয়েশন আসে, এবং সেই সাথে হচ্ছে তোমাদের নার্সিং এর কোয়েশনটা আরো কত ইজি আসবে ওই বিষয়টা কিন্তু তোমাদের বুঝতে হবে, ঠিক আছে? এমন কিন্তু হইলে হবে না যে ভাইয়া মেডিকেলে তোমার অনেক কঠিন কোয়েশন আসে। দেখো আজকে মেডিকেলে কি কোয়েশন আসছে। সো শুধু আজকে না, একটা জিনিস সবসময় মাথায় রাখবা, তোমাদেরকে তোমাদের ব্রেন ওয়াশ যেভাবেই দেখ যে ভাইয়া কোয়েশন এমন আসে ওই রকম আসে। একটা বিষয় সবসময় মনে রাখবা যে বাংলাদেশে যতগুলা এক্সাম হয়, মানে একদম রুট লেভেল থেকে বিসিএস পর্যন্ত, কখনোই কোয়েশনের প্যাটার্ন চেঞ্জ হয়নি, হবে না। আল্লাহর জগতে কোনোদিন কোয়েশনের প্যাটার্ন চেঞ্জ হয় নাই, আর কি হবেও না। সো তোমরা আজকে আমরা যখন কোয়েশনগুলো অ্যানালাইসিস করবো তখন দেখতে পারবা যে ওই যে যারা মেডিকেলে পরীক্ষা দিচ্ছ তোমরা সবাই কিন্তু যে 5 মার্ক নিয়ে অনেক বেশি ক্রেজ ছিল যে ভাইয়া ওইখানে 5 মার্কে কি হবে। সো এই যে বিষয়গুলো ছিল আজকে কিন্তু আমরা সবগুলা জিনিস আমরা এক নজরে দেখে ফেলবো, এবং সেই সাথে আজকে কোনো কথা হবে না। আমরা 100 কোয়েশনের সলভ যেহেতু আমরা নিতে চাচ্ছি, সো আমাদের একটু সময় লাগবে। সো তোমরা সবাই ধৈর্য ধরে আমাদের সাথে থাকবা। একটা কথা শুরুতেই বলে দেই, শেষ ভালো যার সব ভালো তার। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভাইয়ের সাথে থাকো। আমরা আশা করি যে আজকে আমরা যে কোয়েশনগুলো সলভ করবো এখান থেকে যদি হুবহু নাও আসে, অনেকটা রিলেভেন্ট অনেক কিছুই কিন্তু চলে আসবে, ঠিক আছে ভাইয়া? তো আর দেরি না করে চলো আমরা আজকে ক্লাসটা শুরু করে দিই। দেখছি মারিয়া মাহি সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম ভাইয়া, ভালো আছি। আচ্ছা আজকে হচ্ছে আমরা কমেন্ট হয়তো বইভাবে পড়তে পারবো না, তো তোমরা ভাইয়ের একটু জানাই দাও যে ভাইয়াকে শুনতে পাচ্ছ কিনা, ঠিক আছে? আচ্ছা, সো তোমরা সবাই শুরুতে কি করবা বলো তো? এই ক্লাসটা কিন্তু আজকে সবার জন্য, ঠিক আছে? যারা মেডিকেলে এক্সাম দিছো এবং দেও নাই, যারা দিয়েছো তারা কাটমার্ক কেমন থাকতে পারে আমরা কিন্তু সবকিছু নিয়ে আলোচনা করব। আর যারা আজকে থেকে মোটিভেটেড হচ্ছে যে ভাই আমাদের মেডিকেল এক্সাম যেমনই হয়েছে আমরা কিন্তু কি করবো বলো তো, আমরা নার্সিং এর জন্য প্রিপারেশন নিব। তোমার যে বন্ধুটা আজকে মেডিকেলের এক্সাম দিছে কিন্তু সাম হয়তো বা রেজাল্টটা খারাপ হইতে পারে, সো ওরা যারা আছে সবাই একটু শেয়ার মেনশন করে দাও, এবং অবশ্যই ক্লাসের মধ্যে একটা রিয়েক্ট দিয়ে শেয়ার মেনশনটা সবাই ডান করে দাও, ঠিক আছে? তোমাদের প্রত্যেকটা বন্ধু বান্ধব যারা আজকে মেডিকেলের এক্সাম দিয়েছে সবাইকে একটু মেনশন করে দাও, ঠিক আছে? তাহলে চলো অল ক্লিয়ার ভাই, হচ্ছে ক্লাসটা শুরু করে দিই, ঠিক আছে? আচ্ছা, এই দেখো প্রথমেই একটা জিনিস আসছে। আমি আমি যখন তোমাদেরকে দেখো আমার অফলাইনে কিন্তু আমি বিজ্ঞান পড়াই, হ্যাঁ? সো আমি তোমাদেরকে সবসময় একটা কথা বলতাম, যে কোনো একটা শব্দের কি দেখবা বেসিকটা কি আছে, বেসিকটা কেন এত গুরুত্বপূর্ণ। দেখো সো এখানে দেখো একটা কথা বলছি কি, ভাইরাস জনিত হেপাটাইটিস যে অঙ্গকে আক্রান্ত করে, এই যে ভাইরাস ভাইরাস সংক্রান্ত হেপাটাইটিস, এই যে হেপাটিক এই যে যকৃতে যে কৃমি আছে হেপাটিক কৃমি, হ্যাঁ? সো এই হেপাটিক যত জায়গায় পাবা, হেপাটিক মানে কি বলতো? মানে হেপাটিক যত জায়গায় আছে, হেপাটিক মানে কি বলতো? হেপাটিক মানে কিন্তু কি যৌকিত। এখানে আমাদের বানানটা কমপ্লিটলি আসে না। হেপাটিক মানে কি ভাইয়া বলতো? হেপাটিক মানে কিন্তু যৌকিত, ঠিক আছে? হেপাটিক মানে কি ভাইয়া? হেপাটিক মানে হচ্ছে যকৃত, মানে হচ্ছে আমাদের যেই যে কলিজা বলে না, কলিজা, ওইটার মধ্যে যা সমস্ত যত কিছু আছে, ঠিক আছে? সো সবকিছু কিন্তু ওইখান থেকে পাবা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জোকি। সো এখান থেকে কিন্তু ইচ এন্ড এভরিথিং পাবা, ঠিক আছে? কি বললাম ভাইয়া? এই যে হেপাটাইটিস বলো বা হেপা, এই হেপা শব্দটা যত জায়গায় পাবা, এই যকৃত সংক্রান্ত মানে যত কিছু আছে ওইখানে কি থাকবে? হেপা বা হেপাটিক, হেপা অথবা কি হেপাটিক, ঠিক আছে? এটার মেন ওয়ার্ডটা কি ভাইয়া? এখানে মেন ওয়ার্ডটা হচ্ছে হেপাটিক। এটার মেন ওয়ার্ডটা কি ভাইয়া? এটার মেন ওয়ার্ডটা হচ্ছে হেপা বা হেপাটিক, ঠিক আছে? বুঝতে পারছো? এই হেপাটিক যত জায়গায় পাবা এটা কোনো না কোনো ভাবে যকৃতের সাথে রিলেটেড। এটা কিসের সাথে রিলেটেড ভাইয়া? এটা হচ্ছে যকৃতের সাথে রিলেটেড। তোমরা আনসারটা দাও ভাইয়া, কি তোমাদের সাথে সাথে আনসারটা মিলাতে থাকে, তাহলে এটা বোঝা গেল। ভাই ঠিক মস্তিষ্ক তো অবশ্যই হবে না। তারপরে কি হৃৎপিণ্ড হবে না। হৃৎপিণ্ড কিসের সাথে রিলেটেড? হৃৎপিণ্ড হচ্ছে রক্ত। হৃৎপিণ্ড মানে কি? হৃৎপিণ্ড হচ্ছে এই যে ব্লাডের যে পাম্প আছে, এটা কিন্তু তোমাদের সময় 100% আসবে, লিখে রাখো। এই তিনটা থেকে তোমাদের সময় একটা আসবে। আর এটা কিসের সাথে? এটা হচ্ছে ইউরেটা মূত্রের সাথে রিলেটেড। বৃক্ক মূত্র, ওটা হচ্ছে কি ইউরেটা কি ভাইয়া? এটার মেনটা হচ্ছে কি ইউরেটা। এটার মেনটা কি ইউরেটা, ঠিক আছে? এটা হচ্ছে কি ভাইয়া? ইউরেটা। এটা ইউব্রাটা না, এটা হচ্ছে ইউরেটা, ঠিক আছে? এটা হচ্ছে ইউরেটা। এটা হচ্ছে হার্ট বা এটা হচ্ছে কি রক্ত বা রক্ত সংক্রান্ত ব্লাড সংক্রান্ত যত যা কিছু আছে সব হচ্ছে কি ভাইয়া
সব হচ্ছে ভাইয়া এই হৃদপিণ্ডের সাথে রিলেটেড। মস্তিষ্ক, মস্তিষ্ক মানে কি? মস্তিষ্ক মানে কি বলতো? মস্তিষ্কের সাথে আমাদের কয় জোড়া কর্টেক্স স্নায়ু বের হয় বলতো? এদিক দিয়ে যে ভাইয়াদের কর্টেক্স স্নায়ু আছে, কয় জোড়া কর্টেক্স স্নায়ু, এটা কিন্তু তোমরা মনে রাখবা। এখানে কত জোড়া আছে? 12 জোড়া, 12 জোড়া, 12 জোড়া, 12 জোড়া হচ্ছে কি কর্টেক্স স্নায়ু, 12 জোড়া, ঠিক আছে? ভাইয়ার লেখা অনেক সুন্দর, বুঝতে একটু অসুবিধা হবে। তাহলে চলো আমরা, আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আমরা আস্তে আস্তে আমরা এই টপিকগুলা আগাইতে থাকি, ঠিক আছে? তোমরা ভাইরে একটু সুন্দর করে জানাই দাও। আচ্ছা ঠিক আছে, বন্ধু বান্ধব সবাই মেনশন করে দাও। আচ্ছা, ওয়ালাইকুম সালাম নাহিদেবা। আচ্ছা চলো আমরা হচ্ছে এই অংশটা দেখি, বলো। আচ্ছা তোমরা দেখতেছি অনেকেই আনসার করছো, প্লাস হচ্ছে তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে মেনশন করে দিচ্ছ, থ্যাংক ইউ। আজকে কিন্তু আমাদের যে ক্লাসটা আছে, এই ক্লাসটা কি আমি কিন্তু ভাইয়া বলে দিচ্ছি, বাকি যে 4টা অপশন আছে এখান থেকে কি হবে বলো তো? তোমাদের সময় কিন্তু কোয়েশ্চেন আসবে, তোমাদের সময় বলতে নেক্সট ইয়ারে যদি কেউ মানে এখন যারা ফার্স্ট টাইমার আছো, যারা মনে করছো যে সেকেন্ড টাইম দিবা, ওইখানে বাকি 3টা অপশন কিন্তু অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো তোমরা কাইন্ডলি ক্লাসটা শেয়ার এবং মেনশন করে দাও। ভাইয়া যতক্ষণ আসি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমাদের সাথে আজকের এই ক্লাস থেকে তোমাদের রিলেভেন্ট যে তোমাদের কত জিকের জন্য আছে হচ্ছে তোমার 15, আর ওইদিকে হচ্ছে তোমার ইংলিশের জন্য 15, 30, আর হচ্ছে কি আর হচ্ছে তোমার যে বেসিক যে ম্যাথটা আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে 70, এই 100 কিন্তু তোমাদের অনেকটা জায়গা কভার করবে, অ্যারাউন্ড 60% জায়গা কিন্তু তোমাদের কভার করবে, ঠিক আছে? তাহলে চলো ভাই হচ্ছে দেখে নিচ্ছি যে তোমরা এখানে কে কে আছো। আচ্ছা ঋতু দাস নমস্কার। আচ্ছা লুপা দেখছি অনেকে মেনশন করে দিছো, ওকে। তো তোমরা কাইন্ডলি হচ্ছে তোমরা যারা যারা ভাইয়া যাদের নামটা বললাম, তোমরা কি করবা নিজের আইডিতে কিন্তু ক্লাসটা অবশ্যই শেয়ার দিয়ে রাখবা। শুধু এটা আজকের জন্য না, এই ক্লাসটা কিন্তু তোমরা যদি সামহাও কি ফার্স্ট টাইমার হয়ে থাকো, যারা সেকেন্ড টাইমার দিবা তাদের জন্য কিন্তু ক্লাসটা পরের বছরে কিন্তু কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা তো আমি দেখছি এখানে অনেকে মেনশন করে দিচ্ছ, থ্যাংক ইউ সবাইকে। ওকে তাহলে চলো 3 ঘন্টা লাগবে। আচ্ছা আচ্ছা তাহলে চলো এবার হচ্ছে আমরা এই কোশ্চেনটা দেখি, গ্লাইকোলাইসিস ও ক্র্যাশ চক্রে সংযোগ করে, মানে এই যে প্রথম আছে কি, এই যে প্রথম হচ্ছে গ্লাইকোলাইসিস, এই গ্লাইকোলাইসিস পার্টটা, আর এখানে আছে কি ক্র্যাশ চক্র। একদম আমরা একটু সুন্দর করে বলো তো ভাইয়া, এই গ্লাইকোলাইসিসের মধ্যে কি হয় এবং ক্র্যাশ চক্রের মধ্যে কি হয়, তোমরা এটা জানো কিনা বলো তো? এই গ্লাইকোলাইসিস থেকে কিন্তু তোমার এই অ্যাসিটাইল কোয়েটা উৎপন্ন হয়। গ্লাইকোলাইসিসের মধ্যে কি করে ভাইয়া? অ্যাসিটাইল কোয়েটা উৎপন্ন হয়, এবং এই অ্যাসিটাইল কোয়ে যেটা আছে, অ্যাসিটাইল কোয়ে, হ্যাঁ অ্যাসিটাইল কোয়ে মানে কোএনজাইম, এই অ্যাসিটাইল কোয়েটা কি করে এই ক্রেবস চক্র পর্যন্ত তারে পৌঁছায় দেয়। এই যে সিস্টেমটা, এই সিস্টেমে তাহলে এই দুইটার মধ্যবর্তী জায়গায় কে কাজ করতেছে ভাইয়া? এই দুইটার কিন্তু মধ্যবর্তী জায়গায় কাজ করতেছে কে? অ্যাসিটাইল কোয়ে। তাহলে কি এখানে সাইট্রিক অ্যাসিড হবে না? সাইট্রিক অ্যাসিডের কি বলা হয় বলো তো? সাইট্রিক অ্যাসিড কিন্তু আমাদের পুরো যে জার্নিটা আছে, আমাদের যে পুরো শক্তিটা আছে যে শোষণ করে, একদম পুরো সূর্য জগৎ থেকে যে প্রথম হচ্ছে তোমার কি শক্তিটা নেয়, সে হচ্ছে কে? সে হচ্ছে কি সাইট্রিক অ্যাসিড। যে না থাকলে কি হইতো না, আমাদের এই যে পুরো যে সিস্টেমটা আসে সালোক সংশ্লেষণ বলো বা শ্বসন বলো, কোনো সিস্টেমই এটা কি এই সাইট্রিক অ্যাসিড ছাড়া শুরু হইতো না। তাহলে কি এটা আমরা বুঝতে পারলাম ভাইয়া? সাকসানিক অ্যাসিড কি এখানে হয়, মেলিক অ্যাসিড, এই দুইটা কিন্তু এখানে আসবে না। তাহলে আমরা কি পাইলাম? এই গ্লাইকোলাইসিসের মধ্যে অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হয় এবং সেই অ্যাসিটাইল কোয়েটাই কি ক্রেবস চক্র পর্যন্ত তারে নিয়ে যায়, ঠিক আছে? আনসারটা এখানে বি হইলো, কি বুঝতে পারছো? আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি তোমরা অনেকে তোমাদের বন্ধু বান্ধবকে মেনশন করেছো, থ্যাংক ইউ সবাইকে। এবং তোমরা কি করো মানে কন্টিনিউ তোমাদের শেয়ার এবং মেনশনটা তোমরা করতে থাকো, আমরা অলরেডি দেখতে পাচ্ছি 100+ তোমরা স্টুডেন্ট আছো, থ্যাংক ইউ সবাইকে। তাহলে চলো আমরা হচ্ছে এরপরের কোশ্চেনটা একটু দেখি। আচ্ছা এই দেখো, এটা হচ্ছে তাদের কি বলো বলো তো, এটা হচ্ছে আমাদের এই যে বলছিল না 5 নাম্বার নিয়ে, তোমরা যারা একটু ক্রেজে ছিল যে ভাইয়া 5 নাম্বার কি না কি আসে, যে আমাদের যে নৈতিক গুণাবলী নামে একটা শব্দ ব্যবহার করছিল ওরা, ওইখানে কি বলছে দেখো, একই সময়ে বহু সমস্যা দেখা দিলে তার সমাধানের কৌশল কি? যেটার মধ্যে এখন তোমরা আছো, বলো তো তোমাদের কি এখন অনেকগুলো সমস্যা না ভাইয়া, মেডিকেলের রেজাল্ট কি হবে, আমরা কি নার্সিং এর প্রিপারেশন যারা নিচ্ছে আমাদের কি হবে, যারা ভাই আমাদের সামনে যে জাহাঙ্গীরনগরের পরীক্ষা, এই পরীক্ষা ওই পরীক্ষা, তো তোমরা যে এই যে অনেকগুলো সমস্যা, বহু সমস্যা দেখা দিল, অনেকগুলো সমস্যা দেখা দিল, এই অনেকগুলো সমস্যার সমাধান কি বলো তো? বা এই সমাধানটা তুমি কিভাবে করবা বলো তো ভাইয়া? আচ্ছা তোমার এখানে নেট সমস্যা নাই মা, সমস্যা নাই ভাইয়া, তোমরা একটু ইয়ে করো, শেয়ার মেনশনটা সবাই ডান করে দাও, ঠিক আছে? আচ্ছা দেখো এখন হচ্ছে এই বহু সমস্যা হলে আমরা কি করবো, মানে একটা সমস্যা না, এখানে অনেকগুলো সমস্যা একসাথে অ্যারাইজ হয়েছে, তাহলে আমরা কি করবো বলতো? তোমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ এখন কি বলতো ভাইয়া? অনেকগুলো কাজ আছে বর্তমানে, তোমার সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি, যে সবচাইতে গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে ভাইয়ার ক্লাসটা দেখবো, দেখে হচ্ছে আমরা চিন্তা করবো যে আমাদের নেক্সট স্টেপে কি যাওয়া উচিত। তার মানে হচ্ছে তোমার যদি আরেকটা ক্লাস থাকে বা আরেকটা কাজ থাকে, দুইটার মধ্যে গুরুত্বপূর্ণ যেটা এটার আগে করবা, তার মানে হচ্ছে যে অগ্রাধিকার যেটা আছে এই অগ্রাধিকারটা আমাদের নির্ণয় করতে হবে যে কোন কাজটা আমরা আগে করব। আগে কি ভাইয়ার ক্লাসটা করবো, না আমি ফোনটা রেখে ঘুমাবো, না আমি নার্সিং এর প্রিপারেশন নিব, চিন্তা করে আমি মরে যাব। কি বুঝতে পারছো ভাইয়া?
তারপরে আচ্ছা এই যে দেখো তোমরা এটা আনসার কিন্তু অনেকে একটু ভুল দিছো। ডি দিছো হচ্ছে ঋতু দাস, ভাইয়া তুমি আনসারটা একটু মিলাই নাও। লিজামনি দিছো সি, সহজটি দিয়ে শুরু করা, নো নেভার। একটা প্রবাদ আছে ইট দ্যাট ফক্স, একটা প্রবাদ আছে কি ভাইয়া, ইট দ্যাট ফক্স, দ্যাট ফক্স মানে কি বড় ব্যাংকটা আগে খান, মানে কঠিনটা দিয়ে শুরু করা। আসলে আমরা ওই দিকে যাবো না, যে সহজ দিয়ে শুরু করা বা কঠিন দিয়ে শুরু করা, নট ডাজেন্ট ম্যাটার। আমরা হচ্ছে যেটা আমাদের আগে করা উচিত ওইটা দিয়ে আমরা শুরু করব, ঠিক আছে। কাজ দুইটা কাজের মধ্যে যেটা একটা কঠিন হইতে পারে একটা সহজ হইতে পারে, ওইটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে তোমার কোন কাজটা এখন করা দরকার। তোমার হচ্ছে এখন ক্লাসটা করা দরকার, ক্লাসটা হচ্ছে কি মোস্টলি ইম্পর্টেন্ট। সো তোমরা ক্লাসটা হচ্ছে আগে করবা, ঠিক আছে, তারপরে হচ্ছে কি অন্য কাজটা করবা। তার মানে হচ্ছে এখানে কি অগ্রাধিকার নির্ণয় করা। সো তোমাদের যদি এখন যেহেতু সার্কুলার দেয় নাই নার্সিং এর, সো তোমাদের যদি 5 নাম্বারের জন্য এদিক সেদিক করে তোমরা কিন্তু হাই হতাশ করে মরে যাও না, কারণ এই কোশ্চেনগুলো জীবনেও কি প্রেশানের বাইরে যাবে না। এটা কিন্তু একদম জেনারেল নলেজ, একদম সাধারণ একটা জ্ঞান যে আমাদের কি করা উচিত কি করা নয়, ঠিক আছে। আচ্ছা তাহলে চলো ভাইয়া পরের কোশ্চেন একটু সলভ করি। আমি দেখতে পাচ্ছি তোমরা সবাই অনেকেই সঠিক আনসার দিছো, দুই একজন ছাড়া বাকি সবাই কিন্তু সঠিক আনসার দিছো। হ্যাঁ এইখানে যারা আছে দেখো, বানিতিয়া, সম্ভবত তোমার নাম তুয়া, আমার ভুল হইতে পারে। তো এখানে কিন্তু ম্যাক্সিমামে কি করবে, নার্সিং এ এক্সামটা দিবে, এবং তোমাদের যদি ইয়ে থাকে স্কোপ থাকে তাহলে তোমরা কি করো, তোমরা হচ্ছে দেখো মেডিকেল আর নার্সিং দুইটার মধ্যে ডিফারেন্ট কি বলো তো। দুইটার মধ্যে একটাই ডিফারেন্স, সেটা কি জানো, একজন হচ্ছে রুগী দেখে, আরেকজন হচ্ছে কি রুগীর পুরোপুরি মানে একদম এ টু জেড সেবা যত্ন যা লাগে মানুষের সর্বোচ্চ যেটা করা না, একটা মানুষের সর্বোচ্চটা দিয়ে করারটা করে হচ্ছে কি নার্সে। সো তোমাদের যাদের মনে হচ্ছে যে ভাইয়া আমাদের হয়তো বা স্বপ্নভঙ্গ হয়ে গেছে, স্বপ্নভঙ্গ আর কিছু নাই ভাইয়া, নার্সিং ইজ সো ফার বেটার অপশন, হ্যাঁ। এবং বর্তমানে কিন্তু সব জায়গাতেই কিন্তু কি আছে বলতো, এই বিষয়টা আছে। আচ্ছা দেখো এখানে হচ্ছে একটা ম্যাথ আছে, আর সেই সাথে হচ্ছে আমাদের গাজী ভাই আছে। আমি ম্যাথটা সলভ করতে পারতাম, আমি গাজী ভাই অনুরোধ করবো যে ভাই তাহলে হচ্ছে আপনি ম্যাথটা সলভ করে দেন, আমি আস্তে আস্তে শুরু করি। সো তোমাদের গাজী ভাই কিন্তু চলে আসছে। আচ্ছা ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাচ্ছি পালস নার্সিং ভর্তি কোচিং এর পক্ষ থেকে শুভেচ্ছা। তোমরা জানো তোমাদের যে পরীক্ষার জার্নি, সেই জার্নির মধ্যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট সবচাইতে বহুল আকাঙ্ক্ষিত এবং সবচেয়ে বেশি কম্পিটিটিভ এক্সামের নামই হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট। সেই পরীক্ষা কিন্তু আজকে অনুষ্ঠিত হয়ে গিয়েছে, এবং আজকে খুব ইন্টারেস্টিং একটা বিষয়, যখন আসলে পরীক্ষাটা হচ্ছিল তখন আসলে আমি বের হয়েছিলাম এবং দেখলাম যে আসলে সবাই মোটামুটি ভালোই বলছে। আসলে কোশ্চেনটা পরে দেখার পরে দেখলাম যে না আসলেই সহজ হয়েছে, ঠিক আছে, মোটামুটি ভালোই সহজ হয়েছে। এখন যে বিষয়টা খেয়াল করলাম যে আমরা দুইজন বন্ধু মিলে বলা বলি করতেছিলাম যে দেখ এখান থেকে ঢাকা মেডিকেলে কে আসবে সেটা কনফার্ম হয়ে গেছে, অর্থাৎ ডিএমসি তে কে আসবে সেটাও কনফার্ম হয়ে গেছে, আবার ঠিক একইভাবে ডিএনসি ঢাকা নার্সিং কলেজে কে আসবে সেটাও কিন্তু লিখিত হয়ে যাচ্ছে। কারণ কি যারা মেডিকেলে না পায় তারা অ্যাকচুয়ালি কোথায় চলে আসে, ডিএনসি তে। ওকে, সো আমি অ্যাকচুয়ালি আজকে যেভাবে তোমাদেরকে বলবো সেটা হলো আমি যে তোমাদেরকে যেভাবে পড়িয়েছিলাম, আমার পেইড বেসেস যে সকল স্টুডেন্ট আছে, পালসের পেইড বেসেস যেসব স্টুডেন্ট আছে, তারা আসলে কিভাবে এই যে কোশ্চেনগুলো সেটা কিভাবে পাইছে আমি সেটা তোমাদেরকে একটু আলোচনা করব। সো সবার আগে তোমরা অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দাও, মেনশন করে দাও বন্ধু বান্ধবদেরকে, বিভিন্ন গ্রুপগুলোতে অবশ্যই একটু শেয়ার করবে, এবং সবাই একটু কাইন্ডলি হাইলাইটস এই শব্দটা একটু লিখে দিবা যাতে করে অন্যরাও যাতে জানতে পারে। তো আমাদের সাথে অনেকেই যুক্ত আছে, নীলাদেব যুক্ত আছে, আনিকা যুক্ত আছে, শিপা যুক্ত আছে, স্বর্ণা যুক্ত আছে, থ্যাংক ইউ সো মাচ, তোমরা যুক্ত হয়েছে, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। সো চলো এই কোশ্চেনটা তোমাদেরকে আমি পড়াইছি ভাইয়া, এইখানে কি বলছে খুব সহজ একটা ভাষা, এখানে খুব সুন্দর করে একটু দেখো, ক্ষমতা বের করতে বলছে। তো ক্ষমতাকে কি দিয়ে প্রকাশ করে, পি দিয়ে। আমরা জানি কি পি সমান সমান কি ছিল, ডাব্লিউ ভাগ টি, খুব সহজ হিসাব তাই না, ডাব্লিউ ভাগ টি, এটা আমরা পড়াইছি। তো এখান থেকে দেখো ডাব্লিউ মানে কি কাজ, ডাব্লিউ মানে কি কাজ তাই না, কাজ ডাব্লিউ সূত্রটা কি ছিল, এফ ডট এস, তো লিখলাম আমি এফ ডট এস, তাহলে এফ ডট এস ভাগ কি বলো তো, টি, এফ ডট এস ভাগ টি। এখন দেখো ভাইয়া এফটাকে যদি রেখে দিই এস ভাগ টি, এই এস ভাগ টি মানে কি বলতো ভি, এস ভাগ টি মানে কি বলতো ভি, তাহলে পি সমান সমান আসতেছে কি এফ ভি। এখন এফ যখন আসলে আমার যখন আসছে অভিকর্ষ স্তরণ, এফ মানে কি, এফ মানে হওয়ার কথা আছে এম এ, বাট যেহেতু এখানে অভিকর্ষ স্তরণ দেওয়া আছে সো এটা কি হয়ে যাবে এম জি, কি হয়ে যাবে এম জি, তাহলে সূত্রটা কি আসতেছে এম জি ভি। তাহলে এম জি ভি মানে কি আসতেছে একটু খেয়াল করো তো, 220, তারপরে আছে তোমার আছে বোঝা, বি আছে 0.1, আর আছে আমার কি আছে আমার অভিকর্ষ স্তরণ আছে 9.8, গুণ আছে কি আছে 0.1। যদি তুমি করো এটা, যদি তুমি করো দেখবা যে সলভের যে উত্তরটা আসে সেটা হচ্ছে যে আমরা যদি একটু ইকুয়েশন করি সেটা সি নাম্বারটা তো চলে আসে, তাহলে উত্তরটা কি হয়ে যাবে এটার উত্তর কিন্তু হয়ে যাবে আসছে বলো তো কি সি নাম্বার। দেখো এই কোশ্চেনটা কিন্তু তোমাদেরকে পালস নার্সিং ভর্তি কোচিং এ আমরা যে ক্লাস নিছি, আমি ফিজিক্সের লাস্ট দুইটা ক্লাসের কথা বলবো, সেই দুইটা ক্লাস থেকে তুমি কিন্তু এই কোশ্চেনটা ভাইয়া সলভ পেয়ে যাচ্ছ, ঠিক আছে, কারেক্টলি তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। দেখো
খেয়াল করো, আমরা যে কথাগুলো বলছি এগুলো কিন্তু প্রমাণ, তোমরা ক্লাসে করলে দেখতে পারবা। ক্লাস যারা করেছো তোমাদের সবারই কিন্তু এই উত্তরটা হয়েছে ভাইয়া, ক্লাস যারা করেছো তোমাদের সবার কিন্তু এই উত্তরটা হয়েছে, এর বাইরে কিন্তু কিচ্ছু আসবে না। ঠিক আছে, আমি বলছিলাম যে ভাই এতটুকু বলবো, যতটুকু বলছি ততটুকু তুই পড়বি, এনাফ ফর ইউ। ঠিক আছে, দেখো এইটা পারো কিনা, আমার স্টুডেন্টরা বলতে পারবে ভাই এটা তোমাদেরকে পড়াইছি কিনা, আমি কি তোমাদেরকে ক্ষমতার সূত্র কি পড়াইছি, তোমরা বলতে পারবা। ভাইয়া বলো তো ক্ষমতার সূত্র কে কে জানো এবং পড়াইছি কিনা একটু বলো তো, বলো ভাইয়া কে কে পারো একটু বলো দেখি, বলো এটা কি তোমরা পারছো, এটা কি পারছো যারা যারা পরীক্ষা দিছো। এর পরের কোশ্চেনটা দেখো, এই যে কোশ্চেনটা এটাও আমি তোমাদেরকে পড়াইছি। আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম যে সকল পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদেরকে কি বলে, আইসোবার। কি বলে, আইসোবার। তাহলে আইসোবারের ক্ষেত্রে তোমাদেরকে বলছিলাম প্রোটন সংখ্যা সমান, তাহলে কি হয়ে যাবে, প আছে, তাহলে কি হয়ে যাবে, আইসোটোন। মনে আছে তোমাদের, আইসোটোন বলছিলাম, দেখো লাস্টে কি টোপ, আইসোটোপ লাস্টে কি আছে, প আছে। এরপর যদি আমি বলি নিউটন, নিউটন, তাহলে আইসোটোন কি হয়ে যাবে, নিউটন থাকলে কি বলছিলাম লাস্টে ন আছে বা প্রথমে ন আছে, আইসোটোন হয়ে যাবে, কি হয়ে যাবে, আইসোটোন। এই কথাগুলো কিন্তু সব বলছিলাম। আর যখন ভর থাকবে তখন কি হয়ে যাবে, র আছে তাই না, তাহলে আইসো বার হয়ে যাবে, কি হয়ে যাবে, এই যে লাস্টে র রয়েছে তাহলে কি হয়ে যাবে, বার, আইসো বার। এটাও কিন্তু আমাদের পড়ানো থেকে ভাইয়া কমন। দেখো ভাইয়া এইগুলা কিন্তু তোমাদের পারা উচিত, এইগুলো তোমাদেরকে পড়ানো হয়েছে এবং এইগুলো তোমাদের পারা উচিত। এই কোশ্চেনটা তোমরা ইনশাল্লাহ পারবা। এরপর দেখো আমাদের আসলে তোমাদের একটু বলে রাখি, তোমরা যারা আসলে মেডিকেলে ভালো করতে পারো না বা মেডিকেলে ভালো করেছো, আমরা চাই যে সবাই ভালো করে এবং চান্স পাক, তোমার জন্য বলে রাখি পালসের এই সময় কি চলতেছে, রিস্টার্ট ব্যাচ চলতেছে। এই রিস্টার্ট ব্যাচে ভর্তি হলে আমরা তোমাদেরকে যেভাবে যতটুকু পড়াবো ইনশাল্লাহ নার্সিং পরীক্ষার বাইরে আসবে না। মেডিকেলে আজকে কোশ্চেন দেখে মনে হচ্ছে যে না আসলে আমরা যা যা পড়াইছি তার ভিতর থেকে কিন্তু অনেক কোশ্চেন কমন আছে, অনেক, আমি বলবো না 100%, বাট আসলে যদি আমরা ওইভাবে পড়াইতাম, মেডিকেলের স্টাইলটা আসলে ভিন্ন তো তোমরা জানো, এখানে আমাদের এখানে বাংলা পড়তে হয়, গণিত পড়তে হয়, আমাদের স্যার কিন্তু গণিত পড়ে আমরা জানি তাই না। তো সেই জায়গা থেকে আমরা যতটুকু তোমাদেরকে পড়াইছি এখান থেকে হিউজ পরিমাণ কোশ্চেন কমন, হিউজ পরিমাণ। তো দেখো আমাদের যে রিস্টার্ট ব্যাচটা হচ্ছে, রিস্টার্ট ব্যাচে মাত্র এখন কিন্তু মাত্র 1990 টাকায় তুমি ভর্তি হতে পারবা। ভর্তি হলে এই যে বইগুলো দেখতেছো, জিকে হাইলাইটস, আমাদের গাইড, সাজেশন বই বা আমাদের মডেল টেস্ট, এই বইগুলা কিন্তু কোথায় চলে যাচ্ছে, তোমার কাছে চলে যাচ্ছে। এছাড়া তুমি পাচ্ছ অন্যান্য যে পরীক্ষার সাথে নিয়মিত ক্লাস, এগুলো তো তোমার প্রতিনিয়ত গিফটেড। ঠিক আছে, সো পরীক্ষার আগ পর্যন্ত আমরা তোমাদেরকে কি করব, তোমাদের গাইডলাইন দিতে থাকবো। সো তোমরা যারা আসলে ভর্তি হতে চাও, যারা এখনো পর্যন্ত ভর্তি হও নাই, পালসের সাথে যাত্রা শুরু করো নাই, তোমাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। সো তোমরা যারা ভর্তি হতে চাও দ্রুত যোগাযোগ করো, আমাদের যে পেজ আছে পেজে মেসেজ করো, আমাদের নাম্বারে যোগাযোগ করে ভাইয়া দ্রুত ভর্তি হয়ে ফেলো। ঠিক আছে, আর লেট করো না, আর সময় নষ্ট করার সময় নাই। ঠিক আছে, এবার দেখো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, এইটা বারবার পড়ানো হয়। ফিজিক্সের এই কোশ্চেনটা আমরা তোমাদেরকে বারবার পড়ি, শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে কি তৈরি হয়, এবং তাপগতিবিদ্যা থেকে প্রতি বছর কিন্তু কোশ্চেন আসে, তারই ধারাবাহিকতায় বলা যায় এই কোশ্চেনটা ইনশাল্লাহ আসছে। দেখো এটা কি হবে বলতো, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে কি তৈরি হয়, থার্মোমিটার তৈরি করা হয়। এটাও আমি তোমাদেরকে পড়াই। ঠিক আছে, এখনো পর্যন্ত ফিজিক্সে আমাদের লেকচার ওই পর্যন্ত যেহেতু যায়নি, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এটাই আমি তোমাদেরকে পড়াই দিতাম এবং আজকে এসে বলতাম ভাই কালকে যা পড়াইছি তোদের তাই আসছে, এই কথাটা আমি বলতাম। তাহলে এটার উত্তর কি হয়ে যাবে, ডি। ওকে, সো এটার উত্তর কি হয়ে যাবে, ডি। তারপরে চলো পরের কোশ্চেনটা দেখি। এরপর যেটা আছে, মানবদেহে ক্যান্সার সৃষ্টিকারী অন্যতম ডিএনএ ভাইরাস হলো। এখন আমাদের আসলে যারা আসলে বায়োলজি পড়াইছে তোমরা বলতে পারবে আসলে পড়ছে কিনা, এটা কি হবে, সিমিয়ান ভাইরাস। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি আমি খুব কম দেখছি, বাট এতটাও আনকমন না। এটা যদি একটু চিন্তা করা যায়, একটু পড়াশোনা করো মেডিকেল স্টাইলে, তাহলে ইনশাল্লাহ পারবা। ঠিক আছে, এটা কি হয়ে যাবে, সিমিয়ান ভাইরাস। চলো পরের কোশ্চেনটা দেখি। দাঁতের যে অংশে রক্তনালী থাকে তাকে কি বলে, দাঁতের যে অংশগুলো থাকে, দাঁতের সবচেয়ে শক্ত অংশের নাম কি, নামে আমরা এগুলো সবসময় বলে থাকি। আর রক্তনালী থাকে কি একেবারে ভিতরের দিকে, সো এটার নাম কি হয়ে যাবে, পাল্প। এটার নাম কি হয়ে যাবে, পাল্প। এটা একটা বায়োলজির প্রশ্ন, এটা কি একটা বায়োলজির প্রশ্ন। চলো পরের কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটা আমাদের খুবই কমন একটা জিনিস, যে ব্যাকটেরিয়া আমাদের যে অন্তের যে অংশটা থাকে সেখানে কি থাকে, আসলে কি, এখানে কি তৈরি করে। এখানে সাধারণত সে ভিটামিন ডি তো হাড়ে থাকে আমরা জানি, এটা কিসে থাকবে, ভিটামিন ডি আমার হাড্ডি টাড্ডিতে পাওয়া যায়। এ আছে কি, আমাদের আছে রাতকানা যে রোগ হয় সেটা প্রতিরোধ করে তাই না, রেটিনল। ভিটামিন ই আছে, এটার উত্তর হয়ে যাবে ভিটামিন কে। আমাদের অন্তের যে ব্যাকটেরিয়া থাকে বা যে ব্যাকটেরিয়াই থাকে ইউজুয়ালি, এই ব্যাকটেরিয়া কি তৈরি করে, ভিটামিন কে তৈরি করে। কি তৈরি করে, ভিটামিন কে তৈরি করে। ওকে,
সো যারা এখনো পর্যন্ত ক্লাসটা শেয়ার করো নাই, অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দাও, মেনশন করে দাও বন্ধু বান্ধবদেরকে। অবশ্যই সেই সাথে সাথে আমাদের সাথে যুক্ত থাকবা, কানেক্টেড থাকবা শেষ পর্যন্ত, ঠিক আছে? কি বলছি আমরা দেখাই দিয়ে যাবো যে কোনগুলো আসলে কমন আসছে, ঠিক আছে? চলো পরের কোশ্চেনটা দেখি। কম্পোজিট কণিকার উদাহরণ। ভাইয়া এটা কি তোমাদেরকে পড়ানো হয় নাই? এটা তোমাদেরকে পড়ানো হয়েছে, এটা আমি আর উত্তর দিব না। এটা রসায়ন যেদিন আছে সেকেন্ড বা আমি আছে প্রথম যে লেকচারটা পড়াইছিলাম, রসায়ন প্রথম পত্রের প্রথম লেকচারটা, সেদিন বলছিলাম যে কণিকা দুই ধরনের, স্থায়ী আর অস্থায়ী। আজকে খাতা খুলে দেখবা এটা পড়ানো হয়েছিল। এর বাইরে আরেকটা কণিকা আছে যেটাকে বলে কম্পোজিট কণিকা। কি বলে? কম্পোজিট কণিকা। বলো কি হবে? কোয়ার্ক, ডিউটেরন, লেপটন, ইলেকট্রন। আমরা বলছিলাম যে ভাইয়া কোয়ার্ক তারপরে লেপটন এগুলো সব কি হয়ে যাবে? এইগুলো সব হয়ে যাবে আছে অস্থায়ী কণিকা। এই দুইটা কি? অস্থায়ী। আর স্থায়ী কণিকা কি ছিল? প্রোটন, নিউট্রন আর আছে ইলেকট্রন। তাহলে এটা হয়ে যাবে স্থায়ী কণিকা। আমার কম্পোজিট কণিকা কি ছিল? এই যে এটা আলফা আর ডিউটেরন। আলফা আর ডিউটেরন এই দুইটা কণা কি ছিল বলতো? এই দুইটা ছিল আছে কম্পোজিট কণিকা। আলফা কণা আর আছে কি বলতো? ডিউটেরন কণিকা। এটাও আমাদের পালস থেকে কমন, আমরা যে ক্লাস নিচ্ছি সেখান থেকে কমন। সো আমার স্টুডেন্ট যদি পড়াশোনা করে ভাইয়া, এটা ইনশাল্লাহ 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 তারা পারছে। যারা একটু পড়াশোনা করছে, সিরিয়াসলি নিছে, তারা এটা ভুল করার কোনো কথা নাই, যারা পরীক্ষা দিছো আর কি। ওকে, চলো পরের কোশ্চেনটা একটু দেখি। এইটা যেটা দেওয়া আছে এটা আসলে একটা ফিজিক্স কেমিস্ট্রির একটা কোশ্চেন, এবং এটা আসলে অ্যাকচুয়ালি আমরা এত দূর পর্যন্ত এখনো পৌঁছাই পারিনি। তো এটার উত্তর অ্যাকচুয়ালি আমি দিয়ে দিচ্ছি। এটা উত্তর হয়ে যাবে 50 গ্রাম, বুঝছো? এটার উত্তর কি হয়ে যাবে? 50 গ্রাম। এস এম ভি ভাগ আছে 1000। এই যে সূত্রটা আছে এই সূত্র দিয়ে বের করতে পারো, এই সূত্র দিয়ে তোমাদের বের হয়ে যাবে, অথবা আছে 10x দিয়েও তুমি বের করতে পারো, 10x দিয়েও তুমি বের করতে পারো। x মানে কি? পার্সেন্টেজ। তাহলে কি হয়ে যাবে? 10 গুণ 5। কত পার্সেন্ট বলছে? 5%। তাহলে উত্তর কি হয়ে যাবে? 50 গ্রাম। কি হয়ে যাবে? 50 গ্রাম, বুঝছো? এত দূর পর্যন্ত যেহেতু আমরা এখনো পৌঁছাই নাই, সো এটা আমরা এখনো পড়াই নাই। তবে তোমাদের যখন রসায়ন দ্বিতীয় পত্রের 3 নাম্বার অধ্যায়টা যখন আমরা আলোচনা করব, দ্বিতীয় পত্রের রসায়ন দ্বিতীয় পত্রের 3 নাম্বার অধ্যায়টা যখন আলোচনা করব, দ্বিতীয় পত্র দেখো তখন 3 নাম্বার যে অধ্যায়টা আছে, থার্ড যে চ্যাপ্টারটা আছে, এটা আলোচনা যখন করব, এই ম্যাথগুলো তো ইনশাল্লাহ 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 তোমরা পেয়ে যাবা, ইনশাল্লাহ পেয়ে যাবা। যখন বলবা আলহামদুলিল্লাহ আপনারা যা পড়াইছেন তাই আসছে, ঠিক আছে? চলো পরের কোশ্চেনটা একটু দেখি। বিশ্বের ক্ষুদ্রতম আবৃতজীবী উদ্ভিদের নাম কি? একেবারে আবৃতজীবী উদ্ভিদের যে চ্যাপ্টারটা আছে তোমরা খেয়াল করবা, আবৃতজীবী উদ্ভিদের যে চ্যাপ্টারটা আছে এর একেবারে প্রথম সাইডে আছে, কি হবে সেটা? অলফিয়া। কি হয়ে যাবে? অলফিয়া। সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে অলফিয়া। এটা পরীক্ষাতে আসছে, এবং এটা আমার যে টিচার প্যানেল আছে, আমাদের যে টিচার প্যানেল আছে তারা কিন্তু এটা তোমাদেরকে পড়াইছে, জীববিজ্ঞানে এটা তোমাদেরকে কিন্তু পড়াইছে। এটাও কিন্তু পালস থেকে, পালস মানে আমরা যা পড়াইছি সেখান থেকে কম। আমরা কিন্তু খুবই কম পড়াই, অ্যাকচুয়ালি খুবই কম পড়াই। যদি বলি আমরা কিন্তু আসলে মেডিকেলের মতো সম্পূর্ণ জিনিসটা পড়াই না, আমরা খুব সংকীর্ণ একটা জিনিস পড়াই, তার মধ্য থেকে এত জিনিস কমন। বুঝতে পারতেছো কি অবস্থা? চলো পরেরটা দেখি। এই জিনিসটা আমি আমি বিএসসি দের এবং ডিপ্লোমাদের দুইটা গ্রুপকেই বলি ভাইয়া, এটা তোদের পারা লাগবে। এই কথাটা আমি সবসময় বলি। কি বলছে? শক্তির পরিমাণ বের করতে বলছে, তাই না? বৈদ্যুতিক শক্তির পরিমাণ বের করতে। এখন আমরা শক্তি মানে কি? শক্তি মানে ধরো যে পাওয়ার হিসেব করে পাওয়ার বের করতে বলছে। তাহলে আমরা কি জানি? এটা ডাব্লু ভাগ টি, ডাব্লু ভাগ টি এই জানি, তাই না? আমাকে বের করতে বলছে কি? ডাব্লু। আমাকে বের করতে বলছে কি? ডাব্লু। এই যে আমরা জানি কি কাজ আর শক্তি কি বলতো? একই জিনিস। তাহলে ডাব্লুটা বের করতে বলছে, তাহলে ডাব্লু সমান সমান হয়ে যাবে কি? পিটি। পড়াইছিলাম মনে আছে? এখানে দেখো আমার পি সমান সমান কত আছে? 100। টি সমান সমান কি? এটা করাইছিলাম 5 ঘন্টা 30 দিন। তাহলে কি হয়ে যাবে? 30 গুণ 5। এইভাবে করলে দেখো কত আসে? 30 গুণ 5 করলে কত আসতেছে? একটু খেয়াল করো তো। এখানে আসতেছে 15,000। কত আসতেছে? 15,000। আমার মনে হয় যে এইটাই দিছিলাম, আমার মনে হচ্ছে এইটাই আমি তোমাদেরকে দিছিলাম। তাহলে 15,000কে যখন তুমি 1000 দিয়ে ভাগ করবা, আমি করাইছিলাম। এরপরে আমি আবার বিদ্যুৎ বিল নির্ণয় করাও কিন্তু তোমাদেরকে শিখাইছিলাম। তাহলে কি হয়ে যাবে? এটা 15 কিলোওয়াট আওয়ার। এটা কি হয়ে যাবে? 15 কিলোওয়াট পার আওয়ার। এটা আমি তোমাদেরকে পড়াইছিলাম। আমি বলছিলাম যে বিদ্যুৎ বিলটা হিসাব করে কিসে বলো তো? ইউনিটে হিসাব করে, তাই না? এক ইউনিটে। ইউনিট মানে কি? কিলোওয়াট আওয়ারে হিসাব করে। কিসে হিসাব করে? কিলোওয়াট আওয়ারে। এই জিনিসটা পড়াইছি ভাইয়া, বলো তো এটা পড়াইছি কিনা? এবং তোমরা এটার প্রমাণ দিতে পারবা, আমাদের পেইড ব্যাচে যারা আসো তোমরা এটার প্রমাণ দিতে পারবা এটা তোমাদেরকে পড়ানো হয়েছে কিনা। এটা আমি তোমাদেরকে বলছিলাম যে ভাইয়া এই ধরনের ম্যাথ আসে, এই ধরনের ম্যাথ আসে, এবং এটা তোমাদের পারা লাগবে। এই ধরনের ম্যাথ আসে এবং এটা তোমাদের পারা লাগবে। আমি কিন্তু তোমাদেরকে করাইছি। আমি যদি বলে থাকি যে করাইছি, তোমরা বলো, তোমরাই প্রমাণ দাও যে করাইছি কিনা। যে জি ভাইয়া এইটাই, হ্যাঁ এটা কি করাইছি ভাইয়া, এটা কি করাইছি, তোমরা বলো, প্রমাণ দাও। ঠিক আছে, আমরা এই লাইভ ক্লাসে তোমাদেরকে প্রমাণ দিব যে আমরা পড়াইছি কিনা লাইভ ক্লাসে। ঠিক আছে, আমরা তোমাদেরকে পড়াইছি কিনা, এটাই হচ্ছে আমাদের প্রমাণ।
ওকে, জি ভাইয়া থ্যাংক ইউ। খাদিজাতুল আক্তার তুলি বলছে জি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তাহলে সঠিক উত্তরটা কি হয়ে যাবে? এ নাম্বারটা হয়ে যাবে সঠিক উত্তর। মিতুল বলছে, ফেরদৌসী আলম, তৃষা বলছে এ, কৃপা দেব, মিতুল থ্যাংক ইউ সো মাচ। শিপা, যারা এখনো পর্যন্ত ক্লাসটা শেয়ার করো নাই তারা অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দাও, মেনশন করে দাও নিজের বন্ধু বান্ধবীদের সাথে, এবং সেই সাথে সাথে আমাদের সাথে কানেক্টেড থাকো। ওকে, সো তোমার মেডিকেল পরীক্ষা দেওয়ার যে বন্ধু বান্ধবী আছে তাদেরকেও একটু শেয়ার করতে পারো, যে তারাও যেহেতু আসলে একটু কষ্টের মধ্যে আছে যে কি হবে না হবে। ওকে, সো দেখো অবস্থান ভেদে জারক এবং বিজারক রূপে আমরা এখনো জারক এবং বিজারকের ওই জায়গাটা এখনো পৌঁছাই পারিনি, এই জন্য আমরা এটা এখনো পর্যন্ত পড়াই পারিনি। এটা আমরা এখনো পর্যন্ত কি বলতো পড়াই পারিনি। যেহেতু পড়াই পারিনি, তারপর আমরা আসলে সঠিক উত্তরটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এটা তোমাদের ওই পর্যন্ত আসা পর্যন্ত, ওইটা যখন আসবে তখন কিন্তু আমরা সঠিক উত্তরটা তোমাদেরকে দিয়ে দিব, তাই না? ওইটা যখন আসবে তখন কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবে। এটার উত্তর কি হবে বলো? এটার উত্তর কি হতে পারে বলো তো ভাইয়া? এটার উত্তর কি হবে বলো? এইটার যে উত্তরটা আছে সেটা হয়ে যাবে আছে এই যে এ নাম্বারটা। কি হয়ে যাবে? এ নাম্বারটা হয়ে যাবে আছে সঠিক উত্তর। এই যে আয়রন অক্সাইডটা আছে জারক এবং বিজারক উভয় রূপে কাজ করে। দেখবা আমরা 3 নাম্বার অধ্যায়ে যখন যাব তোমাদেরকে কিন্তু ভাই সুন্দর করে লিখে দিব। এরপরে যাই প্রাইমারি বায়ু দূষক। ভাই বায়ু দূষক এটা আসলে রসায়ন প্রথম অধ্যায়ে রয়েছে, দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে রয়েছে। যেহেতু আমরা প্রথম পত্রটা শেষ করছি এবং ফিজিক্সের প্রথম পত্রটা অলমোস্ট শেষ হয়ে গেছে, সো এই দুইটা জায়গা থেকে আমি তোমাদেরকে সরাসরি বলতে পারবো এবং তোমরাও প্রমাণ দিতে পারবা। বাট যেহেতু আমরা এখনো শেষ করিনি, শেষ করলে ইনশাল্লাহ বাকিটুকু তোমরা কিন্তু বলে দিতে পারবা যে ভাইয়া এটার উত্তর হচ্ছে SO2। কি হয়ে যাবে? SO2 সালফার ডাইঅক্সাইড। কি হয়ে যাবে? সালফার ডাই অক্সাইড। এই প্রমাণটাও ইনশাল্লাহ তোমরা সামনে পেয়ে যাবা। ঠিক আছে ভাইয়া, চলো পরের কোশ্চেনটা একটু দেখি। পরের কোশ্চেনটা এবার দেখো, যে সাইনাস প্রদাহের কারণে দুই চোখের মাঝখানে ব্যথা করে। এখন সাইনাস আছে কয় জোড়া? 4 জোড়া, তাই না? ম্যাক্সিলারি, তারপর আছে কি আছে, আমরা এগুলো বলে থাকি না আমাদের যখন আমরা বলি, তাই না? সাইনাসের কথা যখন বলি, আমাদের মুখের এই যে মুখ, এই যে মুখটা আমি যদি একটু আঁকাই, এই যে মুখটা আছে দেখো, এই যে মুখটা, এই যে এখানে আছে না অ্যাথময়েড থাকে এখানে দুই চোখের মাঝখানে, এই যে নাকের এখানে, ঠিক এখানে কি থাকে বলতো? অ্যাথময়েড, ম্যাক্সিলারি, ফ্রন্টাল, অ্যাথময়েড আর স্পেনয়েড। ঠিক আছে, ফ্রন্টাল আছে কপালে থাকে, তাই না? এখন দেখো এই যে অ্যাথময়েড থাকে, এটা কি হয়ে যাবে? অ্যাথময়েড। আর অ্যাথময়েডের পিছনে কি হয়ে যাবে? স্পেনয়েড, তাই না? তাহলে দেখো ভাইয়া আমার কি বলছে, সাইনাসের প্রদাহের কারণে দুই চোখের মাঝখানে, এই দুই চোখের মাঝখানে অবস্থিত সাইনাসটার নাম কি? এটা যদিও তোমাদের খুবই কমন একটা জিনিস, বাট আসলে কি একটু পেঁচাই দিছে। এন্ড পেঁচাই দিলে কি তুমি ভুল করবা? অবশ্যই না, তোমাদেরকে এটাও পড়ানো হয়েছে। এটার উত্তর কি হয়ে যাবে? এটার উত্তর হয়ে যাবে কি বলতো? অ্যাথময়েড, অ্যাথময়েড সাইনাস। ঠিক আছে, অ্যাথময়েড, স্পেনয়েড না, স্পেনয়েড না। এটা আসলে অ্যাথময়েডটা এখানে লেখা নাই, হয়তো আমাদের টাইপিং একটু ভুল হয়েছে। সো এটার কি হয়ে যাবে? অ্যাথময়েড হয়ে যাবে, অ্যাথময়েড। ওকে, অ্যাথময়েড হয়ে যাবে, যেহেতু টাইপিং এর ভুল আছে সো এই জন্য বলে দিলাম। এটা কি হয়ে যাবে ভাইয়া? অ্যাথময়েড হয়ে যাবে, মনে থাকবে। এটা কি হয়ে যাবে বলতো? অ্যাথময়েড। ওকে, সো একই যেহেতু আছে দুই চোখের মাঝখানে বলছে, এর পিছনে যদি বলে সেক্ষেত্রে হবে স্পেনয়েড, তো মাঝখানে যদি বলে সেক্ষেত্রে কি হয়ে যাবে বলতো? অ্যাথময়েড হয়ে যাবে। ওকে, একটু সুন্দর করে মনে রেখো। ঠিক আছে, অ্যাথময়েড। একটু ভুল করছে লিখায়, হয়তো টাইপিং এ ভুল গেছে। চলো পরেরটা দেখি। মেলামাইন থেকে উৎপন্ন বৃক্কের জন্য ক্ষতিকর পদার্থের নাম কি? এটা হচ্ছে রসায়নের দ্বিতীয় পত্রের জৈব রসায়নের মধ্যে মেলামাইন এটা সম্পর্কে লেখা আছে। সো এখানে গেলে ইনশাল্লাহ আমরা পড়াবো। তার আগে যেহেতু পরীক্ষাটা হয়ে গিয়েছে, এটার উত্তর হয়ে যাবে সি, সায়ানো ইউরিক অ্যাসিড। কি হয়ে যাবে? সায়ানো ইউরিক অ্যাসিড। দেখো এটা পারো কিনা ভাইয়া? সায়ানো ইউরিক অ্যাসিড যেদিন পড়াবো সেদিন তোদেরকে দেখাই দিব যে ভাই দেখ পালস থেকে কমন আসে কিনা, পালস থেকে ইনশাল্লাহ কমন আসে কিনা। তাহলে এটার উত্তর কি হয়ে যাবে? সায়ানো ইউরিক অ্যাসিড। কি হয়ে যাবে? সায়ানো ইউরিক অ্যাসিড। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে কি হয়ে যাবে বলো তো? সায়ানো ইউরিক অ্যাসিড। চলো পরে যাই। এরপরে যেটা আছে কাইমোটিপসিন। এখন এইটা নিয়ে একটু কথা বলি, সেটা হলো ভাইয়া কাইমোটিপসিন আসলে কি? কাইমোটিপসিন হচ্ছে আমাদের আমিষ বা প্রোটিন পরিপাককারী যে এনজাইম আছে সেটা হিসেবে কাজ করে। কি কাজ করে? প্রোটিন পরিপাক করে। তাহলে এর মধ্যে দেখো তো প্রোটিন আছে কোনটা? মাখন, এটা তো আমরা জানি। লিপিড, এটা কি বলতো? লিপিড। এরপরে দেখো রুটি এবং শাক। রুটি অ্যাকচুয়ালি কি? রুটি আছে শর্করা। রুটি কি? শর্করা, বুঝছো? শাক এটা ধরো যে বিভিন্ন কিছুর মিশ্রণ, এটা শাক হিসেবে তুমি হিসাব করতে পারো। এটাকে ভিটামিন বলতে পারো। শাকের মধ্যে অনেক কিছু থাকে, তাই না? অনেক উপাদান থাকে। সো এটা আসলে ওইভাবে ধরা যায় না। ডাল আমি বুঝতে পারতেছি কি, ডালটা কি বলতো? ডালটা কি বলতো? ডালটা হচ্ছে সেই আমিষ। ডালটা কি? আমিষ। সো যেহেতু এটা আমিষ ভাইয়া, তাহলে কাইমোটিপসিন কি পরিপাক করবে? পেপসিনোজেন, পেপসিন আর কাইমোটিপসিন, টিপসিন, টিপসিন। এই কাইমোটিপসিন বাদ দিলাম, টিপসিন। এটা কি পরিপাক করবে? ডাল। তাহলে কি পরিপাক করবে? ডাল। তাহলে সঠিক উত্তরটা কি হয়ে যাবে ভাইয়া বলতো? বি নাম্বার। সঠিক উত্তরটা কি হয়ে যাবে ভাইয়া? বি নাম্বার। ওকে, তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে ভাইয়া? বি নাম্বার। বলার কিছু নাই, এটাও আমাদের পড়ানোর মধ্য থেকে ইনশাল্লাহ আসে। চলো পরের কোশ্চেনটা দেখি। এইবার যেটা আছে সেটা আছে ইংলিশ কোশ্চেন। সো আমি ইংলিশের জন্য আমাদের যে ইংলিশ স্যার আছে সেই ইংলিশ স্যারকে ডেকে নিব। ওকে, সো সে তোমাদেরকে ইংলিশ কোশ্চেনের উত্তর দিয়ে দিবে।
আচ্ছা, তো আমি আরাফাত ভাই আবার চলে আসছি। দেখো, এটা আমি তোমাদেরকে কিভাবে পড়াইছি তোমরা একটু চিন্তা করে দেখো তো ভাইয়া। তোমাদেরকে ভাই অনেক আগে পড়াইছিলাম, অনেক আগে না, তোমাদেরকে আমি প্রত্যেকটা ক্লাসের মধ্যে আমি কি বলছিলাম মনে আছে? এই যে আই এম, তারপরে কি শুধু ই, তারপরে এ, এইগুলা থাকলে তার কি বলে বলো তো? এগুলা থাকলে তার কি বলে বলো তো? এইগুলা থাকলে এইগুলা দিয়ে কি করে একটা শব্দরে হচ্ছে কি করে নেগেটিভ করে বা অন্য ভাবে হচ্ছে কি সেটা প্রেজেন্ট করে। তো এখানে একটা জিনিস দেখো, এখানে অনেকগুলা শব্দ আছে, কিন্তু এই যে বাকি যেই শব্দগুলো আছে তোমরা ভাই একটু বলো তো যে ভাইয়া এখানে কিভাবে চেঞ্জটা হয়েছে, কিভাবে এখানে চেঞ্জ হয়েছে। এখানে বলছি কি একটা প্রিফিক্স। প্রি মানে কি? প্রি মানে আগে। তোমরা যারা আমরা তোমার যখন আমরা প্রিপজিশন পড়াইছি, প্রি শব্দ মানে কি আগে। তার মানে হচ্ছে এখানে কোন শব্দটার আগে নতুন একটা মানে দুই একটা ওয়ার্ড যুক্ত করা হয়েছে, কোন একটা আলফাবেট যুক্ত করা হয়েছে। বলো তো এখানে দেখো, এইটা আমরা কি জানি যে মোরাল। আচ্ছা, এটা আমরা একটু পরে বলি। বাকি যে তিনটা শব্দ আছে দেখো তো, ইমিউনেন্স, এই শব্দটা যেটা আছে, এই শব্দটা কি একটা শব্দ না, এখানে দুইটা শব্দ আছে বা অন্য একটা শব্দ থেকে আসছে ভাই, এটা বলো তো। তো এই দেখো বাকি যে তিনটা শব্দ আছে, আমাদের সময় একটু কম, সো আমরা ওই শব্দগুলা প্রত্যেকটা আলাদা ডিটেল আলোচনা করলাম না, কিন্তু তোমাদেরকে যে ভাইয়া পড়াইছিলাম মনে আছে যে আই এম, তারপরে হচ্ছে এ, তারপরে ই, এই যদি এই জিনিসগুলো থাকে তাহলে এটা কি করে একটা নেগেটিভ বা একটা উল্টা একটা শব্দ দাঁড় করে। যেমন এটা কি আমরা জানি মোরাল, মোরাল মানে হচ্ছে কি এই যে একটা হচ্ছে কি মোরাল, আর এই মোরালের সাথে ইম লাগে কি করছে, এই যে মোরালটা আছে মোরালটা কি উল্টায় দেওয়া হয়েছে, কি বুঝতে পারছো? তাহলে এইখানে এটা কিভাবে আনসার হলো, এটা কি বোঝা গেছে তোমাদের? কি ভাই এটা পেড এবং ফ্রি উভয় ক্লাসে কি পড়াইছি না পড়া নাই ভাই, একটু বলো তো। যেটা কিন্তু আমাদের উভয় ক্লাসে কিন্তু পড়ানো হয়েছে, ঠিক আছে? তাহলে চলো ভাই একটু নেক্সট স্লাইডটাতে যাই। হাইডার কি আছে বলো তো ভাইয়া? নিডুসাইড। এই নিডুসাইড জিনিসটা কি বলো তো? এই হাইডার যে নিডুসাইড আছে, নিডুসাইড মানে কি? নিডুসাইডের ভিতরে কি থাকে? নিডুসাইড, নিডুসিল, এইগুলোর ভিতরে কি থাকে ভাইয়া? এগুলোর ভিতরে থাকে হচ্ছে বিষ। কি থাকে ভাইয়া? এই নিডুসাইড বা নিডুসিল, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর ভিতরে কি থাকে বলো তো? এটার ভিতরে থাকে হচ্ছে বিষ। আর এই বিষটা কি কাজে লাগে বলো তো ভাইয়া? এই বিষটা কিন্তু কোন জায়গায় কাজ করে? অন্তঃকোষীয় পরিপাক না, ওইখানে কিন্তু এটা যেহেতু নিউরোসাইড, যেহেতু বাইরে থাকে কোষের যে ইয়েগুলা থাকে, অক্টোপাসের মতো যে আঙ্গুলগুলা থাকে বা হাতগুলা থাকে, ওইগুলোর মধ্যে কিন্তু থাকে। তার মানে অন্তঃকোষ মানে কোষের ভিতরে এটা কি যাবেই না। ডিম্বাশয়ের পূর্ণ গঠন, ডিম্বাশয় কোথায় থাকে? ডিম্বাশয় যদি আলাদা একটা পোর্শনে থাকে, কিন্তু ওইখানে কি তোমার এই নিউরোসাইড বা নিউরোসিল কি থাকে? অবশ্যই না। আবার এনজাইম করেন, এটা তো প্রশ্নই আসে না। তার মানে কি এই তিনটাতে আনসারটা হবে না, মেডিকেলের কোশ্চেন দেখলেই কিন্তু বোঝা যায়। তোমাদেরকে যখন ভাইয়া পেড ক্লাসে নেওয়া হয় তখন কিন্তু কি এই বিষয়গুলো খুব সহজেই কি বোঝা যায়। তার মানে এই নিউরোসাইটের একমাত্র কাজ হচ্ছে কি ভাইয়া? একমাত্র কাজ হচ্ছে এখানে এই যে অপশনটা আছে, এই অপশন বেসিস হচ্ছে কি ভাইয়া? শিকার ধরা। কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে চলো আমরা একটু নেক্সট কোশ্চেনের দিকে যাই। আচ্ছা দেখো, তোমরা যারা মোটামুটি একটু হতাশার ভিতর দিয়ে যাচ্ছ, তোমরা আর যদি ভুল করতে না চাও তাহলে কিন্তু তোমরা খুব সুন্দর করে কি করতে পারো, তোমরা এই যে নার্সিং যে একটা নোবেল প্রফেশন আছে, তোমরা যারা সামহাও হয়তো বা মেডিকেল মিস করে ফেলছো, তোমরা কিন্তু চাইলে কি আমাদের সাথে যুক্ত হইতে পারো, ঠিক আছে? আচ্ছা, আলোর প্রণালীর ভিন্নতা যে পর্যায়ে পার্থক্যের কারণ ঘটে তা হলো বলতো এই যে কোশ্চেনটা আছে, এটা কিসের কোশ্চেন? এটা হচ্ছে ভাইয়া ফিজিক্সের কোশ্চেন। সো তোমাদের ফিজিক্স যখন ভাই পড়াই, ভাই আমি জানি না চ্যাপ্টারটা পড়ানো হয়েছে কিনা, তো বলো এটা তোমরা পড়ছো কিনা ভাই, একটু জানাও তো। আচ্ছা, এটা হচ্ছে ভাই বললো যে ভাই গতকাল পড়াইছে। সো তোমরা কি এই পোর্শনটা কি পড়ছো কিনা? আলোর বর্ণের ভিন্নতার যে পার্থক্যের কারণে ঘটে তা হলো বলো তো আমাদের পেড স্টুডেন্ট, একটু বলো তো যে এই যে 21 নাম্বারটা আছে, 21 এর আনসারটা কি হবে ভাই, একটু জানাই দাও তো। যে দেখি তোমরা মানে যেহেতু আমাদের এই ক্লাসটা অলরেডি হয়ে গেছে, আমি মোটামুটি নিশ্চিত যে তোমরা সবাই কি বিষয়টা জানো। আচ্ছা, এই বিষয় 21 এর আনসারটা কি হবে বলো তো ভাই, একটু দ্রুত জানাই দাও তো 21 এর আনসারটা কি হবে। আচ্ছা, আমরা একটু অনেকক্ষণ ধরে তোমাদের কমেন্টগুলো দেখা হচ্ছে না, আমি তোমাদের কমেন্ট একটু দেখে নেই, তোমরা হচ্ছে কাইন্ডলি জানাই দাও দেখি আজকে আমাদের সাথে নতুন কে কে আসো। আচ্ছা, ইতি হচ্ছে আমাদের সেই ফাঁকিবা স্টুডেন্ট, সে সবসময় থাকে আমাদের সাথে, ফ্রি ক্লাসে 100% থাকে, বাকিরা দেখি। আচ্ছা, সাদিম আলো আছো। আচ্ছা, তোমাদের মনে ভাইয়া প্রথম দেখলাম, ভাই আজকে ক্লাসটা কি করো সুন্দর করে একটা শেয়ার এবং মেনশন করে দাও, ঠিক আছে? কৃষ্ণা বিশ্বাস আমাদের রেগুলার স্টুডেন্ট, আইদা আমাদের রেগুলার স্টুডেন্ট, কৃপা দেব আমাদের পেইড প্লাস রেগুলার স্টুডেন্ট, নীলা দেব আছো। আচ্ছা, মিজানুর রহমান আছো, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, অ্যাঞ্জেল রাখি আছো, ওকে। তৃষা আছো, স্বর্ণা সলন্দার আছো, তারপর হচ্ছে মৃতুল খান আছো। আচ্ছা, হিপনোটক্সিন, হ্যাঁ ওটা হচ্ছে বিষের নাম যেটা ছিল। শিফা তুমি সঠিক বলছো, ওকে। তারপর হচ্ছে রহস্যময় তরুণী আছো, ওকে। ইমরুল হাসান, তোমার মনে ভাই একটু প্রথম দেখলাম, বলো তো আমি কি ঠিকঠাক পড়ছি? আচ্ছা, কামরুন নাহার কামরুন, আচ্ছা ও হচ্ছে আমাদের সাথে। আচ্ছা আচ্ছা, 21 সি বলছো। আচ্ছা, এই 21 সি এটা কি তোমাদেরকে পড়াইছে বলো তো? তরঙ্গ দৈর্ঘ্য এটা কি তোমাদের পড়ানো হয়েছে? একটু জানাও তো। আচ্ছা, প্রথম আনসার দিস হচ্ছে কে সুমাইয়া সিমি, তারপরে হচ্ছে কে চাঁদনি ইসলাম, সাদিয়া, অ্যাঞ্জেল রাখি। আচ্ছা, ওই নামটা কি? কাদমনি। আচ্ছা, উচ্চারণটা আমরা একটু বলে দিতে পারে। তারপরে হচ্ছে ইতি বলছো সি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি দেখছো আমাদের রেগুলার স্টুডেন্ট যারা আছো তোমরা কিন্তু প্রত্যেকেই কি আনসার করছো, ওকে।
আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আছি ভাইয়া। আচ্ছা শিকদার শান্ত বলছে আছি ভাইয়া, ওকে ভাইয়া চলো আমরা হচ্ছে কি ক্লাসটা কন্টিনিউ করি। অসংখ্য আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো তাহলে দেখো এইখানে যে শব্দটা আছে কি বলছে, আলোর বর্ণের ভিন্নতা যে পার্থক্যের কারণে সৃষ্টি হয়, শব্দটা হচ্ছে কি পার্থক্য। এখন কিসের পার্থক্য? আলোক বর্ণালী। আলোক বর্ণালী মানে কি লাইট। এই যে আমরা যে দেখো এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাই, এখানে অনেকগুলো কালার আছে না, এই কালারগুলো কি কারণে হয় জানো? দেখো ভাই হচ্ছে এখান থেকে একটু বোঝানোর চেষ্টা করছি। এই প্রত্যেকটা কালার কিসের জন্য তৈরি হয় বলো তো? এখানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, প্রত্যেকটার ভিতরে যে ওয়েভ আছে, ওয়েভটা কি হচ্ছে এখানে হচ্ছে এই ওয়েভটা, এটা কি এইভাবে যাচ্ছে না হচ্ছে তোমার এইভাবে যাচ্ছে? আলোর বর্ণালীটা কতটুকু দূরে আছে, তীব্রতা আছে, আমরা এই তীব্রতার মান কত জানি বলতো? তরঙ্গ দৈর্ঘ্যের যে মানে কি বলে দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য আছে, দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যটা কত তোমরা ভাই একটু জানাই দাও তো, যে দৃশ্যমান কত পর্যন্ত আছে। সো এইখানে যেটা আছে এখানে হচ্ছে কি যে আলোর বর্ণের ভিন্নতা পার্থক্যের কারণে ঘটে, তাহলে কি তরঙ্গ দৈর্ঘ্য। অবশ্যই এখানে মেইন ফোকাস পয়েন্টটা কি? মেইন ফোকাস পয়েন্ট হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আর তীব্রতা কিসের ক্ষেত্রে থাকে বলতো? তীব্রতা হচ্ছে কি শব্দের ক্ষেত্রে। তীব্রতা কি তোমার আলোর ক্ষেত্রে আসবে বলতো? আর উৎস তো অবশ্যই না, ঠিক আছে। আচ্ছা তাহলে চলো আমরা আরেকটু পরের দিকে আগাই, দেখি সামনে কি আছে। আচ্ছা দেখো এটা হচ্ছে আমাদের আবার হচ্ছে জিকে বস, জিকে বসের কোশ্চেন চলে আসে। তো আমাদের যে জিকে বস আছে তোমাদেরকে অবশ্যই অবশ্যই সবগুলা পড়াইছে। সো আমি জিকে বসের কাছে ওকে, চলে যাবো। ধন্যবাদ স্যারকে, সুন্দরভাবে উত্তর দিয়েছে। তো আগের যে কোশ্চেনটা ছিল তরঙ্গ দৈর্ঘ্য, এটা কিন্তু অ্যাকচুয়ালি রসায়নেরও কোশ্চেন, আবার তোমরা বিজ্ঞানেও পড়ছো, আবার কিন্তু ফিজিক্সেও পড়বা। সো তিনটা মিলাই ঢিলাই একটা কোশ্চেন হয়েছে, তাই না? তো তরঙ্গ দৈর্ঘ্য সেটা তোমাদের স্যার কিন্তু একটা কোশ্চেন করছিল এবং আমি তোমাদেরকে এটা পড়াইছিলাম এবং তোমরা সুন্দর উত্তর দিছো। 380 থেকে 780, নট 700, 780। এবং সেখানে আমি বারবার বলছিলাম মধ্যম আলো কি ছিল বলো তো? মধ্যম আলো লিখে দিছিলাম হলুদ। সো এই যে বিভিন্ন আলোর যে পার্থক্যটা দেখা যায়, এই পার্থক্যটা কেন দেখা যায়? তরঙ্গ দৈর্ঘ্যের কারণে। এখন এই কোশ্চেন আসিস, ঠিক আছে, এটা একটু আসি। সেটা হলো ভাইয়া, বাংলাদেশের ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য স্থাপনা সমূহের মধ্যে মানে নিচের কোন ইনফরমেশন আসলে সত্য? এখন দেখো বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত বাংলাদেশের স্থাপনা আছে কিন্তু তিনটা। আমি একদিন তোমাদেরকে পড়াইছি এটা। স্থাপনা আছে কয়টি? তিনটি। একটু যদি চিন্তা করো কোনটি কোনটি। প্রথমে আছে ধরো সুন্দরবন, সুন্দরবন একটা ঐতিহ্য, ঠিক আছে। তারপরে দুইটা আছে কি? ষাট গম্বুজ মসজিদ, এটাও আমরা জানি ষাট গম্বুজ মসজিদ, ঠিক আছে। এ একটা মসজিদ আছে যেটা আছে কোথায়? বাগেরহাটে অবস্থিত, তাই না ভাইয়া? বাগেরহাটে। আর কি আছে বলো তো? বাগেরহাট। আরেকটা যদি আমি তোমাদেরকে বলি যে ভাইয়া ময়স্তানগড়, কি আছে? ময়স্তানগড়। এই যে ময়স্তানগড়, এটা হচ্ছে আরেকটা ময়স্তানগড়, এটা কোথায়? বগুড়াতে। তো দেখো তো এই জায়গায় যে জিনিসগুলো আছে, এই যে তিনটা জিনিস আছে বা সুন্দরবন, এই সব কিছু মিলে যে তিনটা জিনিস তোমাদের এখানে দেওয়া আছে, এর মধ্যে প্রথম যেটা আছে বাগেরহাট মসজিদের নগরে, বাদ দিলাম ওইটা। বাকিগুলো একটু চিন্তা করো। ময়নামতি কোথায়? কুমিল্লায়। কোথাও লেখা আছে কুমিল্লার সাথে কোনো রিলেশন আছে এদের? নাই। সো এটা বাদ। বাইতুল মোকাররম মসজিদ বলছি, বাইতুল মোকাররম ওয়ার্ল্ড হেরিটেজ বলি নাই, ষাট গম্বুজ মসজিদ বলছি, এটা বাদ। লালবাগ কেল্লা বলছি কোথাও? বলি নাই, লালবাগ কেল্লাও বাদ। তাহলে আছে কি ভাইয়া? বাগেরহাট মসজিদের নগরী। একেবারে এক্স্যাক্টলি বলে নাই যে ষাট গম্বুজ মসজিদের কথা বলে নাই, বাট কাছাকাছি কোনটা বলছে বলো তো? বাগেরহাটের কথা বলছে। সো এটার উত্তর কি হয়ে যাবে? বাগেরহাট মসজিদের নগরী। সো তোমরা এখনো পর্যন্ত যারা ক্লাসটা শেয়ার করো নাই, অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিবা, টাইম লাইনে রেখে দিবা, কারণ এই কোশ্চেনগুলা কি হবে একটু বলে রাখি। সেই কোশ্চেনটা হচ্ছে তোমাদের মেডিকেলের কোশ্চেনগুলা কিন্তু নার্সিং এ আসার মতো, এবং এইগুলাই কিন্তু মেইনলি দেখা যায় যে আসতে পারে। এখন আমি একটা কমেন্টের একটু কথা বলি ভাইয়া। কমেন্ট হচ্ছে একটা আপু কমেন্ট করছে যে ভাইয়া এরকম কোশ্চেন যদি নার্সিং এ হয় তাহলে মনে হয় ভালো হয়। একটা কথা বলে রাখি তোমাদেরকে, খুব সিম্পলি একটা কথা বলি, যে জিনিসটা তোমার জন্য সহজ সেই জিনিসটা পুরো বাংলাদেশের জন্য সহজ। কথাটা ক্লিয়ার? কথাটা একটা ভাবাত্ম আছে। যে জিনিসটা মনে করবা তোমার জন্য সহজ, সেটা নট অনলি ফর ইউ, এটা কি অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে কি এটা প্রত্যেকটা মানুষের জন্য সহজ। তো যে জিনিসটা তোমার জন্য কঠিন সেই জিনিসটা সবার জন্য কঠিন, এই কথাটা একটু মাথায় রেখো, ঠিক আছে। সো কঠিন হইলেও কোনো সমস্যা নাই, সহজ হইলেও তোমরা কোনো সমস্যা না হয়, ঠিক আছে। আমরা সবকিছু কি করব? আমরা খুব সুন্দরভাবে পড়াই, ঠিক আছে। এবার দেখো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেলভিন স্কেলের মান কত? এখন এই কোশ্চেনটা মনে হয় ফিজিক্সের কি আছে বলো তো? দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে খুব সুন্দরভাবে পড়ানো আছে। সি ভাগ 5 ইজ ইকুয়াল টু কি আছে? f মাইনাস 32 ভাগ 9 ইজ ইকুয়াল টু কি আছে? k মাইনাস 273 ভাগ কি হয়ে যাবে বলো তো? 5, কে হবে 5। এখন আমাকে কি দিছে? সেলসিয়াস দিছে, কেলভিনে বের করতে হচ্ছে। এই দুইটার মধ্যে সম্পর্ক বানাতে হবে, তাই না? কি বানাতে হবে? এই দুইটার মধ্যে। তাহলে কি হবে? সি ভাগ 5 ইজ ইকুয়াল টু কি হবে? k মাইনাস 273 ভাগ হচ্ছে কি? ভাগ হচ্ছে ধরো যে এখানে যেটা আছে সেটা হচ্ছে 5, সেটা কি আছে? 5। এখন যদি আমি করি তাহলে কি আসতেছে একটু খেয়াল করো তো। এখানে যদি তুমি করো তাহলে কি আসতেছে একটু খেয়াল করো। এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো যদি তুমি হিসাব করো, এই জায়গাগুলো যদি তুমি হিসাব
করো তাহলে কিন্তু সঠিক উত্তরটা তুমি পেয়ে যাচ্ছ ভাইয়া। সেই সঠিক উত্তরটা কি বলো তো? এখানে যদি আমি এখানে পাঠাই দিই তাহলে কে সমান সমান কি থাকতেছে, সি প্লাস 273, যেহেতু আছে 15, যেহেতু আছে 15 কিন্তু থাকে, এর সাথে কিন্তু 15 থাকে। সির মান কত? 30, 30-এর সাথে 273 যদি যোগ করে কত আসে? 303। তাহলে যেহেতু আছে 15টা যুক্ত আছে, তাহলে এটা হয়ে যাবে কি ভাইয়া বলো তো? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর। এই কোশ্চেনটা আমরা তোমাদেরকে কিন্তু ভাইয়া পড়ানো হয়েছে। এই কোশ্চেনটা কি বলো তো ভাইয়া? তোমাদেরকে কিন্তু আমরা পড়াইছি, ঠিক আছে? চলো পরের কোশ্চেনটা একটু খেয়াল করি। এখন যেহেতু ইংলিশ আছে, so আমাদের ইংলিশ টিচার তোমাদেরকে উত্তর দিবে। আচ্ছা ভাই, যে আগের কোশ্চেনটা করাইছে, আমি তোমাদের এই আগের কোশ্চেন একটা সুন্দর একটা কথা বলে রাখি, ভাই যেটা পড়াইছে এটা কিন্তু অ্যাবসলিউটলি রাইট। এবং এখানে দেখো আসছে কত ভাইয়া? 30, ঠিক আছে? এখানে আসছে কত? 30 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু তোমরা কিন্তু খুব ভালো করে জানো এই যে 27 আছে, 27 এর মানটা সব সময় কত হয় বলো তো? 27 ডিগ্রি সেন্টিগ্রেড হলে কত হয়? এটা কিন্তু সমান 300 হয়। তো তোমাদেরকে আমরা যখন ম্যাথ পড়াই বা ফিজিক্স পড়াই তখন কিন্তু আমরা তোমাদেরকে কিছু বলি যে আরাফাত ভাইয়ের মাথার উপরে যদি 0 থাকে তাহলে এটার মান কত হয়? 0। এটা কিন্তু ভাই অনেক সুন্দর করে ম্যাথটা করাইছে, তোমরা যারা বেসিক থেকে করছো। কিন্তু তোমরা কিন্তু এটা ডিরেক্ট কি মুখস্থ রাখতে পারতাতে। 30 হইলে কত হয়? 303, ঠিক আছে? 27 হইলে কত হয় ভাইয়া? 27 হইলে সমান 300। এটা যাদের মুখস্থ আছে ওইটার সাথে গেলে কি যুক্ত করতে হয় বলো তো ভাইয়া? 273টা কি শুধুমাত্র যুক্ত করতে হয়। সো এইভাবে কিন্তু আমাদের পালস থেকে তোমাদের বলে দেওয়া হয় যে ভাই তুই এটা মুখস্থ রাখ, এটা আসবে। এবং সেই সাথে কি করে বলো তো? ওই জিনিসটাই কিন্তু আসে, এর বাইরে কিন্তু কোনো কিছু কি আসে না। আচ্ছা তাহলে দেখো এটা হচ্ছে, দেখো এখানে বলছে কি একটা শব্দ দেখো উইথ আউট, এখানে কি আছে? উইথ আউট এ প্রিফিক্স। আগেরটা ছিল কি উইথ এ প্রিফিক্স, আর এখানে কি আসছে ভাইয়া? উইথ আউট এ প্রিফিক্স, মানে যেখানে হচ্ছে প্রিফিক্স ছাড়া। এখন তার মানে হচ্ছে কি সবগুলোর মধ্যে প্রিফিক্স থাকবে, একটার মধ্যে শুধুমাত্র কি থাকবে না বলতো ভাইয়া? একটার মধ্যে হচ্ছে শুধুমাত্র সেই প্রিফিক্সটা থাকবে না। তাহলে ভাইয়া একটু জানাই দাও তো এখানে কোনটার মধ্যে প্রিফিক্স নাই? দেখো এটা হচ্ছে কি রেশনাল। সো রেশনাল এর শব্দটা কি? আই আর লাগে, এটা কি ইরেশনাল বানাইছে। তারপরে হচ্ছে কি মানে এই যে রিলেটেবল, ওটার আগে কি আসছে? ই, ঠিক আছে? ইররিলেটেবল। এই যে ইররেসপন্সিবল, তারপরে হচ্ছে কি ইরেগুলার। আচ্ছা এখন বলো তো এই চারটা দেখা একই রকম মনে হইলো, আনসার কোনটা হবে ভাইয়া একটু জানাও তো। যে এখানে যে 24টা আছে, দেখো 24 এর এই যে এটা যেটা আছে এটা কি রিলেটেবল শব্দটা? কিন্তু ভাইয়া প্রথম একটু পেশ করছিলাম, এটা যদি ই থাকতো আর এর পরে ই থাকতো তাহলে কিন্তু এটা হয়ে যেত কি রিলেটেবল। এটা কিন্তু রিলেটেবল না, শব্দটা একটু ভালো করে খেয়াল করে দেখো ভাইয়া। এখানে কি রিলেটেবল আছে ভাইয়া? কিন্তু শুরুতে ভাইয়া নিজেও কি ভুল করছিলাম, ঠিক আছে? এটা কিন্তু এই যে এটাই কিন্তু মেডিকেলের কোশ্চেন এবং নার্সিং এর কোশ্চেন যেটা আছে, দেখো সবগুলো অপশন একই রকম। দেখো সবগুলো অপশন কিন্তু কি আছে ভাইয়া? একই রকম। কিন্তু এখানে আর এর পরে আছে কি ভাইয়া? আর এর পরে কিন্তু আছে আই, নট ই, ঠিক আছে? সো তার মানে হচ্ছে কি এখানে সবগুলা এই যে রেশনাল, তারপর হচ্ছে রেসপন্সিবল, তারপর হচ্ছে রেগুলার, এই তিনটে শব্দের আগে ই দিয়ে বানিয়ে দিছি কি তার উল্টাটা, মানে ব্যতিক্রম। একটু আগে তোমাদেরকে ভাইয়া যেটা পড়াইলাম, ঠিক আছে? আর এখানে যেটা আছে এটা একমাত্র কি মানে যে আস্থা শব্দ বলে না, এটা হচ্ছে কি আস্থা শব্দ, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে কি এটার মধ্যে কি কোনো প্রিফিক্স যোগ করা হয় নাই, ঠিক আছে? তাহলে চলো আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনটার দিকে আগাই। ওকে, তাহলে এরপরে কি আছে? দেখো মানব প্রোটিন হৃদপিণ্ডের কোন রেখা শুরু হয়? এই যে দেখো এই কোশ্চেনটা তোমরা যদি বিশ্বাস করো বা না করো, তোমরা কোশ্চেন ব্যাংকটা খুলবা। এটা হচ্ছে তোমার এই যে ম্যাথ আছে না, ম্যাথ হচ্ছে তোমার ম্যাথ যে 21-22 হইছে, মানে আমি বাইরে যে বছরে পরীক্ষা দিছিলাম এই কোশ্চেনটা আসছিল এবং এটা আমার স্পষ্ট মনে আছে। তুমি যদি বইটা এইভাবে ছড়াও স্যারের বইটা, তাহলে হাতের হচ্ছে এই পাশে আছে, এই পাশের মধ্যে অংশটার মধ্যে আছে কি এই যে চতুর্থ সপ্তাহ। এটা যে ভাইয়া কতবার পড়ছি, এটা অনেকে বলে নবম অধ্যায়ের কোশ্চেন, অনেকে বলে কি চ্যাপ্টার 4 এর কোশ্চেন। এটা হচ্ছে 100% মুখস্থ। এটা হচ্ছে চতুর্থ সপ্তাহে যে শুরু হয় এই জিনিসটা তো একদম হুবহু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। একটা শব্দ, একটা বর্ণ, ইভেন ক্রমিক সংখ্যার কোনো ভুল নাই, ঠিক আছে? এটা কিন্তু হুবহু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তার মানে কি তোমাদেরকে ভাই আজকে কেন ক্লাসটা করে দিয়েছি? কারণ হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মেডিকেলে যেমন রিপিট হয়, নার্সিং এ রিপিট হয়, প্রত্যেকটা জায়গায় রিপিট হয়। তোমাদেরকে যখন ভাইয়া ক্লাস করায় তখন তোমরা কি করবা? অবশ্যই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো বারবার পড়বা, ঠিক আছে? এটা তো বোঝানোর আর কিছু নাই, যেহেতু এটা কি আসছে একটা সংখ্যামূলক তথ্য। তাহলে চলো হচ্ছে ভাইয়া নেক্সট স্লাইডের দিকে যাই। দেখো হরমোন প্রয়োগ করে বীজবিহীন ফল উৎপাদন করার প্রক্রিয়াকে কি বলে বলতো? যে এখানে আছে কি হরমোন। সো এই হরমোনের ক্ষেত্রে কি হয় বলতো ভাইয়া একটু জানাই দাও তো। যে হরমোন যেটা আছে, হরমোন প্রয়োগ করে যে বীজবিহীন যে ফল উৎপাদন করা হয়, যে তোমরা সিডলেস লেবুর নাম শুনছো না? সিডলেস লেবু, দেখো এই সিডলেস লেবু কি আছে? সিডলেস যে কি আছে লেবু, লেমন, সিডলেস লেমন। এই সিডলেস লেমন কিভাবে বানায় বলো তো? এই সিডলেস লেমন এই জিনিসটা যেটা আছে এটা কি বলে ভাইয়া একটু জানাই দাও তো দেখি। এই সিডলেস বা এই যে মানে বীজহীন ফল, এটা এর আনসারটা কি হবে ভাইয়া একটু বলো তো। ভাই করুন তো ভালোই লাগতেছে ভাই, শেষ করো তাড়াতাড়ি করো। বলো ভাইয়া একটু এই 26 এর আনসারটা একটু জানাই দাও। এতই করবেন তাড়াতাড়ি করো। আচ্ছা তো এটা হচ্ছে কি ভাইয়া, এটা সঠিক আনসারটা কি? এটা সঠিক আনসারটা হচ্ছে কি
বাট তো নো হ্যাঁ ভাই কারফি। আচ্ছা দেখো এরপর কি আমি আছে, আমার আচ্ছা ফোন আই দিচ্ছি নো ভাই ইউ একটু পরে না কমপ্লেক্স। এই দেখো এটার যে আনসারটা, এটার ক্লাস আনসারটা আছে কি তো হবে শেষ দেখো, করে আমি ফোন তিনটা দিচ্ছি কিন্তু এখানে যে চারটা আনসার আছে, চারটা আনসারই দেখতে সেম মনে হচ্ছে। সো এই চারটা আনসার যদি দেখতে সেম মনে হয় তাহলে এটার এই ডিফারেন্সিয়েটটা কই আছে দেখো, এখানে আছে ওয়্যার, কিন্তু দেখো আই নো ইউ এটা কোন টেন্সে আছে ভাইয়া? ভাইয়া তোমাদেরকে কিন্তু টেন্সের একটা কমপ্লিট একটা প্যাকেজ করাই দিছি। সো এই যারা আছে দেখো আই নো ইউ, এটা কি আছে ভাইয়া? এটা হচ্ছে একটা এটা হচ্ছে কি সবসময় একটা শব্দ, সবসময় মানে হচ্ছে কি ভাইয়া ইনডিফিনিট। সো যেটা ইনডিফিনিট আছে তার মানে এখানে পাস্ট বানাই দিছে, এটা কি আগেই হবে না। বি মানে হচ্ছে কি ভাইয়া আগেই বলছে ফিউচারের, তার মানে কি এটাও হবে না। তার মানে হচ্ছে এই দুইটার একটা হবে কি আনসার। তাহলে এই দুইটার মধ্যে কি আছে দেখো, এটা যদি তুমি গঠনগত দিক দিয়ে চিন্তা করো তাহলে গঠনের ক্ষেত্রে কি হয় ভাইয়া, আগে হচ্ছে সাবজেক্ট পরে হচ্ছে ভার্ব। তাহলে এখানে দেখো পরের যে অংশটা আছে, আমরা কিন্তু প্রথম অংশটা যেহেতু সেম তাই ভাইয়া প্রথম অংশ নিয়ে বললাম না। পরে এখানে আমাদের সিরিয়ালটা কি হবে ভাইয়া, আগে হচ্ছে সাবজেক্ট পরেরটা হচ্ছে কি ভাইয়া, পরেরটা হচ্ছে ভার্ব। তাহলে এখানে আমাদের কোন পোরশনটা আসবে বলো তো ভাইয়া? এখানে হচ্ছে আমাদের কিন্তু এই 3 নাম্বার যেটা আছে সি, এটা হবে কি আমাদের আনসার। তাহলে চলো আমরা একটু নেক্সট কোশ্চেনের দিকে যাই। আচ্ছা সবচেয়ে কম সান্দ্রতা সম্পূর্ণ গ্যাস কোনটা? আচ্ছা দেখো এটা হচ্ছে যেহেতু ফিজিক্সের কোশ্চেন, এটা হচ্ছে আমি বলবো যে ভাই একটু সলভ করে দে। আচ্ছা থ্যাংক ইউ। আমরা শুরু করি। দেখো তোমরা যারা এখনো ক্লাসটা শেয়ার করো নাই, ক্লাসটা অবশ্যই একটু শেয়ার করে দাও, মেনশন করে দাও বন্ধু বান্ধবদেরকে। যারা টাইম লাইনে এখনো রাখো নাই ক্লাসটা, অবশ্যই টাইম লাইনে রাখবা। দেখো এই কোশ্চেনটা মনে হয় লাস্ট যেদিন আমি ক্লাস নিয়েছিলাম, গত পরশু দিন একটা ক্লাস নিয়েছিলাম 2 ঘন্টার, সান্দ্রতা নিয়ে অনেক কিছু বলছিলাম, মনে আছে কিনা তোমাদের একটু বলতে পারো। প্রথম বলছিলাম ঘনত্বের সাথে রিলেশন করে বলছিলাম একটা জিনিস। এখন দেখো ভাইয়া সান্দ্রতা মানে কি? সান্দ্রতা মানে আছে বাধাদানকারী বল। এখন খুব সহজ ভাষায়, যে একটু মোটা গুটা হয়, যার একটু ওয়েট বেশি হয়, সে কি করবে? সান্দ্রতা বেশি দিবে। খুব সহজ একটা বিষয় না? যে আছে ভর বেশি, যার ভর বেশি তার সান্দ্রতা বেশি, ভর বেশি সান্দ্রতা বেশি। খুব সহজ একটা ভাষায় আমি তোমাদেরকে বলছিলাম, মনে থাকার কথা, টুকটাক করলেও মনে থাকার কথা। এখন দেখো এখানে জেনন আছে, ইথেন আছে, হাইড্রোজেন আছে, মিথেন আছে। আমরা জানি পর্যায় সারণীর সবচেয়ে কম কার, এখানে যেহেতু কম বের করতে বলছে, কম কার, সবচেয়ে কম ভর কার? হাইড্রোজেনের। তাহলে সঠিক উত্তরটা কি হয়ে যাবে ভাইয়া? হাইড্রোজেন। পালস নার্সিং ভর্তি কোচিং এ তোমরা যারা আছো, তোমরা এটা পড়ছো কিনা ভাইয়া বলো? তোমরা এটা পড়ছো কিনা ভাইয়া তোমরা বলো? এইটা তোমরা পড়ছো কিনা ভাইয়া? এটা তোমাদেরকে পড়ানো হয়েছে কিনা ভাইয়া বলো? যারা এখনো পর্যন্ত আমাদের সাথে যুক্ত আছো তোমরা কিন্তু শেষ পর্যন্ত থাকবা, কারণ প্রত্যেকটা কোশ্চেনের সাথে তোমাদের কিন্তু অনেক সম্পর্ক আছে। সো এটা তোমাদেরকে পড়ানো হয়েছে। চলো পরেরটাই যাই। মারাত্মক দাহ্য পদার্থ কোনটি? আমি তোমাদেরকে জাস্ট উত্তরটা দিয়ে দিচ্ছি, এটা এখনো পর্যন্ত পড়ানো হয় নাই, তারপরে বলে দিচ্ছি এটা সঠিক উত্তর হয়ে যাবে কি? এলপিজি। কি হয়ে যাবে? এলপিজি। ওকে, এই যে গ্যাসের সিলিন্ডার ভরে দেখছো গাড়িগুলো থেকে নেয় না, সিএনজি এলপিজি গ্যাস নেয়। এলপিজিতে কিন্তু আছে মারাত্মক দাহ্য গ্যাস। তারপরে যাই, জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত অতি বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত? এটা আমরা দুই নাম্বার অধ্যায়ে আমি তোমাদেরকে একটা চার্ট দিয়ে দিছিলাম, ইউভি রশ্মির একটা চার্ট দিয়েছিলাম, ওইখানে সুন্দর করে লেখা আছে। এটা হয়ে যাবে কি? 240 থেকে 280 ন্যানোমিটার, 240 থেকে 280 ন্যানোমিটার। ওকে, এটাও কিন্তু তোমাদের ওই জায়গায় আমার বলা আছে। সো এটাও তোমাদেরকে পড়ানো হয়েছে। সো এটা মনে রাখতে হবে ভাইয়া। ক্লাসটা তোমরা কিন্তু অবশ্যই টাইমলাইনে শেয়ার করে দিবা, এবং যারা এখনো পর্যন্ত ক্লাসে যুক্ত হয়নি তাদেরকে একটু মেনশন করে দাও, গ্রুপগুলোতে আবার একটু শেয়ার করে দাও ভাইয়া। ঠিক আছে, চলো পরের কোশ্চেনটা একটু দেখি। তার আগে একটু বলে রাখি, তোমরা যারা আসলে আমাদের পরীক্ষা আজকে মেডিকেলের পরীক্ষায় যারা আসলে খারাপ করেছো, দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় রয়েছে, তোমাদেরকে একটু বলে রাখি সেটা হলো ভাইয়া, রিয়েস্টার যে ব্যাচ আছে সেই রিয়েস্টার ব্যাচে ভর্তি হয়ে তুমি কিন্তু নার্সিং এর জন্য প্রিপারেশন শুরু করতে পারো। আর পালসের রিয়েস্টার ব্যাচে এখন কোর্স ফিটা কত? এই যে 1990 টাকা। এটা দিলে তুমি কি কি পেয়ে যাচ্ছ তোমাদেরকে বলা আছে। বই পাচ্ছ, ক্লাস পাচ্ছ, শীট পাচ্ছ। বইয়ের মধ্যে কি থাকতেছে? আমাদের জিকে হাইলাইটস থাকতেছে, আমাদের গাইড থাকতেছে, আমাদের সাজেশন বই থাকতেছে, তোমার বাসায় বসে প্র্যাকটিসের জন্য বিষয়গুলো থাকতেছে। সো সবকিছু মিলায়ে একেবারে সমষ্টিগতভাবে একটা জিনিস তোমাদেরকে আমরা কিন্তু কম্প্যাক্ট একটা প্যাকেজ তোমাদেরকে দিচ্ছি। সো ভর্তি হতে চাইলে কল করো কোন নাম্বারে? এই যে নাম্বারে লাস্টে 61 শেষ, এই নাম্বারে ফোন করো। সো যারা ভর্তি হতে চাও, আমাদের এই কোর্সে যারা ভর্তি হতে চাও, দ্রুত ভর্তি হয়ে যাও, এবং এইভাবে ক্লাসের মাধ্যমে তুমি তোমার কোশ্চেন আউট করে নাও। কোশ্চেনটা আমরা বলে দেবো ভাইয়া, এখানে এতটুকু, ওইখানে এতটুকু গুরুত্ব দিবি, ঠিক ততটুকু ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় আসবে। সো পরের যে কোশ্চেনটা আছে, বাংলাদেশের বায়ুর আর্দ্রতা সবচেয়ে বেশি থাকে কোথায়? এটা হচ্ছে আমরা এখনো যেহেতু ফিজিক্সের 10 নম্বর অধ্যায়টা, প্রথম পত্রের 10 নম্বর অধ্যায় এখনো শেষ করিনি। সো ওইখানে সরাসরি লেখা আছে, এটা কি হবে? চট্টগ্রামে আগস্ট মাসে আর্দ্রতা মানে কি? বাতাসে মনে করো যে জলীয় বাষ্পের পরিমাণটা বেশি থাকে। সো এই যে চট্টগ্রামে আগস্ট মাসে, এই দেখো আমাদের গরমকালটা আসে কোন সময়? বৈশাখ জ্যৈষ্ঠ মাস, আমাদের বৈশাখ বা জ্যৈষ্ঠ মাসটা আসে কোন সময়? এই আগস্ট মাসে আসে, তাই না? আগস্ট মাসের দিকে আসে। তো এই সময় দেখা যায় কি সমুদ্র থেকে যেহেতু বাষ্প আকারে চলে আসে, দ্যাটস ওয়াই আগস্ট মাসে হচ্ছে কি হচ্ছে আর্দ্রতা সব
থেকে বেশি থাকে। সো পরের কোশ্চেনটা আমাদের ইংলিশ স্যার তোমাদেরকে সলভ করে দিবে। আচ্ছা দেখো এখানে হচ্ছে যেটা হচ্ছে আন্ডারলাইন ওয়ার্ড, ভাইয়া শুরুতে একটু দিয়ে নেই এই জায়গায় যে হর্সেস মাউথ যেটা আছে এই অংশটা কি আন্ডারলাইন ওয়ার্ড। এখন দেখো এটা যদি তুমি আল্লাহর জগতে জীবনে কোনদিন নাও শুনে থাকো তাও তুমি শুধুমাত্র সেন্টেন্সটা পড়ো। ভাইয়া তোমাদেরকে যখন ইংলিশ পড়ে তখন ভাইয়া কি বলি যে তোমরা জাস্ট খালি ইংলিশ এজ এ ল্যাঙ্গুয়েজ তুমি ভাষাটা একটু বুঝবা। দেখো এখানে কি বলছে, আই হেয়ার্ড দ্য স্টোরি ফ্রম, আচ্ছা ফ্রম এর পরে যাই থাকুক এখন তুমি এতটুকুর মানে কি বুঝছো, আই হেয়ার্ড দ্য স্টোরি, আমি স্টোরিটা শুনছি কোন জায়গা থেকে, ফ্রম দ্য হর্সেস মাউথ। মানে কি এখন এমন একটা জিনিস বোঝাচ্ছে and এই যে হর্সেস মাউথ ধরো এটা শব্দ তুমি আল্লাহর জগতে কোনোদিন শুনো নাই, তাহলে তুমি কিভাবে আনসার করবে। দেখো এইখানে যে চারটা অপশন আছে আমরা কিন্তু আন্দাজ করতে পারি যে আমি একটা গল্প শুনেছি কোন জায়গা থেকে, এখন হচ্ছে বলা আছে হর্সেস মাউথ। এখন হর্স যেটা আছে, হর্স মানে কি ঘোড়া। এখন পৃথিবীতে সবচাইতে বিশুদ্ধ যে প্রাণী আছে প্রাণীর মধ্যে বলা হয় কি যে ঘোড়া যে জায়গা থেকে পানি খায় ওই পানি কিন্তু আমরা সবাই খাইতে পারি। মানে ঘোড়ারে হচ্ছে তোমার বিশুদ্ধতার প্রতীক ধরা হয়। কিসের প্রতীক, এটা কিন্তু ভাইয়েরা বাংলা যারা জানি এরাই কিন্তু জানি। তার মানে হচ্ছে এটা যেহেতু বিশুদ্ধ মানে হচ্ছে এটা কি একদম অথেন্টিক একটা জিনিস। তার মানে হচ্ছে কি এটা কি ফ্রম অ্যান অথেন্টিক সোর্স, যেটা হচ্ছে কি একদমই কি ভাইয়া বলতো একদমই অথেন্টিক, একদমই কি একদম নির্ভেজাল যে জায়গাটা আছে ওটা হচ্ছে কি হর্সেস মাউথ। ঠিক আছে, মানে ঘোড়ার মুখ থেকে শুনছো বিষয়টা আসলে কি এমন না। ঠিক আছে, বোঝা গেল ভাইয়া, আই হেয়ার্ড দ্য স্টোরি ফ্রম দ্য হর্সেস মাউথ। যদি তুমি জাস্ট খালি ভাষাটা তুমি একটু জানো ভাইয়া, তো তুমি যদি খালি এটা আনসারটা মানে যদি একটু বাংলায় বুঝো তাহলে কিন্তু কি আমাদের আনসার করতে আর কি হয় না ভাইয়া, আনসার করতে কিন্তু কোনো সমস্যা নাই। দেখো বাকি তিনটা হবে না, ডাউটফুল, ডাউটফুল মানে কি যেখানে হচ্ছে কি দ্বিধাদ্বন্দ্ব আছে, ওপেন সোর্স মানে হচ্ছে যে কোনো জায়গা থেকে হইতে পারে, যেহেতু আমি এখানে মেনশনই করে দিয়েছি হর্সেস মাউথ তার মানে কি এটা যে কোনো জায়গা হবে না, আনরিয়েলেবল, এটা তো আসলে হবে না। এটা অনেকে ভাবতে পারে যে ভাই এটা তো আনরিয়েল হইতে পারে, কিন্তু এটা হচ্ছে কি দেখো হর্সেস মাউথ ঘোড়া তার কথা বলতে পারে না, কিন্তু ঘোড়ার চিন্তা করাই কি বিশুদ্ধতার প্রতীক হিসাবে। তাহলে চলো আমরা নেক্সট দেখি বাংলাদেশের যে প্রাণী ভৌগোলিক অঞ্চলে অবস্থিত তার নাম। ভাইরে এটা যে কত জায়গা যে তোমরা পড়ছো, যদি এটা আসছে কি বুটানি চ্যাপ্টার 11 থেকে, ঠিক আছে বুটানি চ্যাপ্টার 11 থেকে আসছে যে ওরিয়েন্টাল 11 অথবা 12 সম্ভবত, এটা হচ্ছে 12, ঠিক আছে এটা হচ্ছে কি বুটানি চ্যাপ্টার 12 একদম লাস্টের যে অধ্যায়টা, ঠিক আছে ওইখান থেকে আসছে। সো আমরা এটা কতবার যে পড়ছি এটা হিসাব ছাড়া, এটা হচ্ছে কি ভাইয়া এটা হচ্ছে ওরিয়েন্টাল, ঠিক আছে এটার মানে কি ভাইয়া এটা কিন্তু ওরিয়েন্টাল। দেখো পলাশী যুদ্ধ কত সালে সংঘটিত ছিল, এটা যদি তোমাদের গাজী ভাই তোমাদেরকে না পড়ায় থাকে তাহলে তো এটা আসলে কিছু বলার নাই। এটা কত বলো তো ভাইয়া, এটা হচ্ছে কি 1757। এটা কি বোঝানোর বা পড়ানোর কোনো কিছু আছে, এটা তোমরা যে কতবার পড়ছো আল্লাহই জানে। তারপরে দেখো এটা এখানে কি আছে, দেখো এটা জাস্ট তুমি পুরো লাইনটা খালি পড়ো, লাইনটা যদি তুমি শুধুমাত্র পড়ো তাহলে তুমি কি এটার আনসারটা কি বুঝতে পারবে। দেখো দ্য টিম ইজ, দেখো দ্য টিমের পরে কি আছে এখানে দেখো অনেকগুলো মেড আছে। এখন আমরা একটা কি টিম গঠন করছে, এই টিম গঠন করা এটা যে মেড আপ, হ্যাঁ এটা যে মেড আপ, দেখো বাকি পরে যা আছে এই পরের প্রশ্ন অন্য জায়গায় পড়ছি। দেখো মেড আপ মানে কি, মেড আপ মানে হচ্ছে গঠন করা, মেড আপ মানে কি ভাইয়া মেড আপ মানে হচ্ছে গঠন করা। তাহলে এখানে দেখো দ্য টিম ইজ 11 প্লেয়ার, ঠিক আছে ইজ এর পরে কি আছে 11 প্লেয়ার, তার মানে এখানে কি হবে ভাইয়া এই টিমটা কি কতজন নিয়ে গঠিত হইছে, টিমটা কিন্তু গঠিত হইছে কতজন নিয়ে 11 জন নিয়ে। তাহলে এখানে কি হবে ভাইয়া এটা হচ্ছে ভাই হচ্ছে মেড আপ। কি বোঝা গেল, তোমরা বুঝতে পারছো কিনা ভাইয়ের একটু জানাও। দেখো বায়ুতে সর্বাধিক ঘনত্ব বিরাজমান নিষ্ক্রিয় গ্যাস, এই যে দেখো এখানে বলছে কি নিষ্ক্রিয় গ্যাস কোনটা সর্বাধিক ঘনত্ব বিরাজমান, মানে এখানে হচ্ছে কি যে ভাই যে একটু আগে পড়ালো যে সবচেয়ে ভারী কিন্তু কি আছে এখানে হচ্ছে তোমার নিষ্ক্রিয় গ্যাস যেটা আছে, বলো তো ভাইয়া তোরা ভাইটা জানাই দাও তো এই নিষ্ক্রিয় গ্যাস কোনটা হবে ভাইয়া। নিষ্ক্রিয় গ্যাস দেখো এটা হচ্ছে কি নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসতে হবে, যে পর্যায় সারণীটা আছে পর্যায় সারণীর দিক দিয়ে কি নিচের দিকে আসতে হবে, কোনটার ওয়েট বেশি, ঠিক আছে। সো এখানে কোনটা আসবে ভাইয়া বলো তো, এটা হচ্ছে কি এটা হচ্ছে নিচের দিকে, ও আচ্ছা সরি এখানে হচ্ছে সর্বাধিক ঘনত্ব বিরাজমান নিষ্ক্রিয় গ্যাস বলছে, যেহেতু এখানে ঘনত্বের একটা পোর্শন আছে। সো এটা কিন্তু আমরা চাইলে কি যে দেখো রেডন কি নিষ্ক্রিয়, রেডন কিন্তু নিষ্ক্রিয় না। সো এখানে যে সহজ আনসারটা আছে বলো তো ভাইয়া এটা কোনটা হবে। আচ্ছা দেখো এটা হচ্ছে কি যে সর্বশেষ আছে আর্গন, এর মান কত বলো তো ভাইয়া, আমার ভাই একটু এটা জানাই দাও তো আর্গনের মানটা কত, আর্গনের টোটাল ডিটেলটা কত ভাই একটু জানাই দাও তো। আচ্ছা তারপরে কি আছে, আচ্ছা তীব্র ডায়রিয়া রোগের মৃত্যুর প্রধান কারণ। আচ্ছা দেখো এটা কিন্তু কোন জায়গা থেকে আসছে, এটা কিন্তু সরাসরি তোমরা বলতে পারো যে বায়োলজি থেকে আসছে। আবার কি বলতে পারো ভাইয়া বলো তো, এটা কি বায়োলজি ছাড়া যে তোমাদের মানবিক গুণাবলী বলছিল না, এটা কিন্তু মানবিক গুণাবলী থেকে আসছে যে তীব্র ডায়রিয়া রোগের মৃত্যুর প্রধান কারণ। এখন যেহেতু ডায়রিয়া হয়, ডায়রিয়া হলে কি হয় বলো তো ভাইয়া, এখানে কিন্তু পানিটা কমে যায়, ঠিক আছে পানিটা যদি কমে যায় তাহলে এই ক্ষেত্রে কি হয় বলো তো, এখানে কিন্তু পানি শূন্যতাটা তৈরি হয়, ঠিক আছে এটা কি হয় ভাইয়া পানি শূন্যতা তৈরি হয়। সো এটার আনসারটা কি হবে, এর আনসারটা হবে পানি শূন্যতা। আচ্ছা এখন যেহেতু ফিজিক্সের কনসেপ্ট আছে তো হচ্ছে আমি গাজী ভাইকে অনুরোধ করবো যেন ভাই এটার আনসারগুলো দেয়। ধন্যবাদ। সো দেখো এই যে কোশ্চেনটা আমার মনে হয় এটা হচ্ছে রসায়নের কেমিস্ট্রির কোশ্চেন, এবং তোমাদের যে ক্লাসটা নিয়েছিলাম লাস্ট কেমিস্ট্রি যে ক্লাসটা নিয়েছিলাম মনে আছে কিনা ভাইয়া। দেখো কেমিস্ট্রি যে ক্লাসটা নিয়েছিলাম 4 আর 5 নম্বর অধ্যায়, সেখানে ধনাত্মক প্রভাবক সম্পর্কে বলা হয়েছিল। তোমরা একটু খেয়াল করো ভাইয়া, একটু কমেন্ট করে জানাবো এটা পড়ানো হয়েছে কিনা। এটা কি হবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, তাই না, এই যে এইটা গ নম্বরটা হয়ে যাবে সঠিক উত্তর। এটা তোমাদের লাস্ট যে ক্লাসটা নিয়েছিলাম কেমিস্ট্রির সেই ক্লাসে কিন্তু পারার কথা ভাইয়া। যার যার মনে আছে ভাইয়া
একটু কমেন্ট করে জানায় দাও যে ভাইয়া তোমাদেরকে এটা পড়াইছিলাম কিনা। ধনাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক, প্রভাবক বিষ, এই কথাগুলো তোমাদেরকে কিন্তু পড়ানো হয়েছে, ঠিক আছে? এটা তোমাদের পারা উচিত, এটা তোমাদের হুবহু কোশ্চেন। এরপরে যাই, জেলিফিশ কোন পর্বের প্রাণী? এটা নিশ্চয় আমার আর বলার কিছু নাই, এটা তোমাদের বায়োলজিতে খুবই কমন একটা জিনিস, এটা তোমরা সবাই কিন্তু ভাইয়া জানো মোটামুটি, তাই না? এটা কি হয়ে যাবে? নিডারিয়া। এটা কি হয়ে যাবে? নিডারিয়া। এটাও তোমরা জানার কথা, ঠিক আছে? চলো পরেরটা যাই। সরল দোলকের সাহায্যে নির্ণয় করা যায়। ভাই লাস্ট ক্লাসে এটা বারবার বলে দিছিলাম, সরল দোলকের সাহায্যে নির্ণয় করা যায় না কোনটি সেটা বলছিলাম, সমুদ্রের গভীরতা, তাই না? পাশাপাশি আমি লিখে দিছিলাম কি কি নির্ণয় করা যায়। সমুদ্রের গভীরতাটা ভাইয়া তুমি নির্ণয় করতে পারবে না। সেখানে কি কি ছিল বলো তো? অভিকর্ষ স্থির, পাহাড়ের গভীর উচ্চতা নির্ণয় করা ছিল, এগুলো কথা বলছিলাম। তাহলে এখানে কি আছে ভাইয়া? অভিকর্ষ স্তরণটা চলে আসছে। তাহলে সঠিক উত্তরটা কি হবে? অভিকর্ষ স্তরণ হবে। এইটা আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে তোমাদেরকে এটা পড়াইছি। সো ফিজিক্স থেকে এই কোশ্চেনটা কিন্তু হুবহু কমন। দেখো ভাইয়া, যে পড়ছিলা বা ক্লাস করছিলা তোমরা বলতে পারবা ভাইয়া হুবহু কমন কিনা, এই কোশ্চেনটা হুবহু কমন কিনা, এটা তোমাদের কমন কনসেপ্ট, ঠিক আছে? সো যারা ভর্তি হতে চাও আমাদের এই যে রিস্টার ব্যাচে যারা ভর্তি হতে চাও, আমাদের টিচার প্যানেল দেখতে পাচ্তেছো, এই আমরাই তোমাদেরকে পড়াবো। সো তারা ভর্তি হতে চাও ইনশাআল্লাহ, মেডিকেলে যেভাবে কোশ্চেনগুলো কমন পেয়েছো, নার্সিং এ ইনশাআল্লাহ আমাদের কোশ্চেনগুলো তোমরা কিন্তু কমন পাবা। এই কোশ্চেনগুলো কমন পাওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে? পালসের রিস্টার ব্যাচে ভর্তি হতে হবে। আর রিস্টার ব্যাচের কোর্স ফি কত? খুবই কম, সেটা কত? 1990 টাকা। সো যারা ভর্তি হতে চাও দ্রুত আমাদের নাম্বারে যোগাযোগ করো, আমাদের পেজে মেসেজ করো, আজকেই ভর্তি হয়ে যাও, ক্লাস শুরু করো, ইনশাআল্লাহ দেখা হবে কিসে? তোমাদের স্বপ্নের নার্সিং কলেজ অথবা ইনস্টিটিউটে। ওকে, সো যারা ভর্তি হতে চাও দ্রুত যুক্ত হয়ে যাও। এরপরে যাই, এবার স্টেম কোষের উৎস কোনটি? সো এইটা আমি আর আসলে আর ব্যাখ্যা ট্যাখ্যাতে যাবো না, আমি সরাসরি তোমাদেরকে উত্তর দিয়ে দিচ্ছি। এটা আমি তোমাদেরকে পড়ানো হয়েছে, এটা কি হয়ে যাবে? ইয়র্ক শ্যাক। ওকে, এটা চলে গেল। পরে যাই, যে সংক্রামক রোগের টিকা পরিপূর্ণভাবে নির্মূল করা হয়েছে। মানুষের মধ্যে শুধুমাত্র একটা রোগ সম্ভব হয়েছে, আর গরু ছাগলের একটা রোগ হয়েছে। এই দুইটা রোগ আছে পৃথিবী থেকে নির্মূল করা সম্ভব হয়েছে, বাকি এখনো পর্যন্ত কোনো কিছু সম্ভব হয়নি। সেটা কোনটি? গুটি বসন্ত। কি বলতো? গুটি বসন্ত। একটু সুন্দর করে মনে রেখো, ঠিক আছে? এটা পড়ানো হয়েছে। সো পরেরটাই যাই, ল্যাবরেটরি তৈরিত H2SO4 পরিবেশের উপর প্রভাব রাখে। কোন প্রভাব রাখে? এই যে জিনিসটা আছে, এটা সঠিক উত্তর কি হয়ে যাবে? এটা হচ্ছে খুবই মারাত্মক একটা অ্যাসিড আছে H2SO4। এটা কি করবে? মাটির যে অণুজীব আছে সেই অণুজীবগুলোকে ধ্বংস করে দিবে, মাটির অণুজীবকে ধ্বংস করে দেয়। সো তাহলে উত্তর কি হয়ে যাবে বলতো? সি। উত্তর কি হয়ে যাবে? সি। চলো পরের কোশ্চেনটা দেখি। ডায়াফ্রামের যে মাংসপেশি দ্বারা গঠিত তার ধরন কোন ধরনের? ডায়াফ্রাম, এই যে বুকের এখানে মধ্যস্থতা যেটা বলে, এটা আমি চাইলে আমি যদি শ্বাস নিই তখন কি হচ্ছে? নিচে নেমে যাচ্ছে, যখন শ্বাস ছাড়তেছি তখন উপরে উঠতেছে, তাই না? তো আমি শ্বাস কিন্তু আটকে রাখতে পারি কিছুক্ষণ, তাই না? তাহলে এটা কি বলতো? এটা ঐশিক হয়ে যাবে। এটা উত্তর কি হয়ে যাবে বলতো? এটা হয়ে যাবে কি বলো? এটা হয়ে যাবে ঐশিক, ঠিক আছে? এটা উত্তর হয়ে যাবে কি বলতো? ঐশিক। চলো পরেরটাই যাই। মনোপ্রোটিন অস্ত্রের উদাহরণ কোনটি? ঠিক আছে, অম্লের হবে সম্ভবত। এটা কি হয়ে যাবে? HCl HClO4। এটা কি হয়ে যাবে? HClO4। এটা সঠিক উত্তর কি হয়ে যাবে? ডি নাম্বার। চলো তারপরের কোশ্চেনে যাই। ভূমিকম্পের সৃষ্টি, এটা খুবই কমন একটা জিনিস। রিসেন্ট টাইমে আমরা জানো বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছে, সেই ভূমিকম্প থেকে এই কোশ্চেন আসছে। এটা কি হবে? টেকটনিক প্লেটের সীমানায় যখন আসছে একে অপরের যে যখন আসলে দুইটা তিনটা প্লেট থাকে, এই নড়ানড়ির কারণে কি হয়? ভূমিকম্প হয়। সো তাইলে উত্তর কি হয়ে যাবে বলতো? সি। এরপরে যে কোশ্চেনটা আছে সেটা আমাদের ইংলিশটা তোমাদেরকে সঠিক উত্তর দিয়ে দিবে। আচ্ছা দেখো, এটা তোমাদেরকে আমার মনে হয় না যে বোঝানোর কোনো কারণ আছে। কেন জানো? দেখো, এই যে আমি কিন্তু তোমাদেরকে এই অংশটা খুব ভালো করে পড়াইছিলাম যে হি হ্যাড টু যদি থাকে তাহলে এটা কি হবে ভাইয়া বলো তো? এই হ্যাড টু থাকলে কি হবে? জাস্ট খালি আমরা এখানে বাকি সবগুলো আনসার বাদ দিয়ে আমরা এখানে কি দেখবো? কোন জায়গায় কি আছে ভাইয়া? কুড নট বাট। কি হবে ভাইয়া? হ্যাড টু থাকলে কিন্তু কি হবে ভাইয়া বলো তো? কুড নট বাট। আমি পুরো সেন্টেন্সটা তোমাদেরকে পড়ারও দরকার নেই। এটা কি বানাইতে বলছে ভাইয়া? নেগেটিভ। তোমাদের কিন্তু আরো তিনটা আইটেম পড়াইছিলাম। আর কি পড়াইছিলাম ভাইয়া? তিনটা আইটেম পড়াইছিলাম। তো তোমরা কি করবে বলো তো? তোমরা হচ্ছে খুব সুন্দর করেছে তিনটা আইটেমের জিনিসটা জানবা যে ওইখানে কি আছে। দেখো, বাংলাদেশের অধিক আখ উৎপন্নকারী জেলা কোনটি? যদি এটা ভাইয়ের আমি আনসারটা তোমাদেরকে বলে দেই, এটা কি আছে? বাংলাদেশের অধিক আখ উৎপন্নকারী জেলার নাম কি বলো তো ভাইয়া? অধিক আখ কোন জায়গায় হয়? আখ যেটা আছে বলো বলো বলো, অধিক আখ কোন জায়গায় তৈরি হয় বলো বলো? এটা হচ্ছে কোথায় আছে ভাইয়া? রাজশাহী। রাজশাহী কিন্তু শুধুমাত্র আমের জন্য না। রাজশাহী কি জানলাম আমরা? এই যে আমের সাথে কি আছে বলো তো ভাইয়া? আমের সাথে কি আছে বলো তো? আমের সাথে কি আছে? এখন আমরা নতুন করে জানলাম কি আছে? আখ। সো তোমাদের সময় আসতেই পারে যে এই আমের জন্য কোনটা কি বিখ্যাত। যদি আরেকটা আছে দেখো, ইউ শুড নেভার লুক ডাউন দ্য পোর, দ্য কারেক্ট সেন্টেন্স। তার মানে এখানে কিসের একটা অভাব আছে বলো তো ভাইয়া? এখানে কিন্তু একটা প্রিপোজিশনের অভাব আছে। কিসের অভাব আছে ভাইয়া?
এখানে কিন্তু একটা প্রিপজিশন হবে আছে, ইউ শুড নেভার লুক ডাউন। তারপর হচ্ছে এখানে কি হবে ভাই একটা প্রিপজিশন, এখানে কি হবে ভাই একটা প্রিপজিশন এট, তারপরে কি আছে টু, তারপর হচ্ছে কি অ্যাবাউট, তারপরে আছে আপন। তার মানে এখানে সর্বশেষ যেটা আছে, আমি তোমাদেরকে যেহেতু একটু সময় অনেকটা হয়ে গেছে, এটা হবে কি ভাইয়া সঠিক অ্যান্সারটা হবে কি আপন। ঠিক আছে, বুঝা গেল ভাইয়া? আচ্ছা তারপরে কি আছে দেখো। আচ্ছা তো চলো আমরা পরেরটা দেখি। ভারতের এই যে চিকেন নেক মানে কি, যে ভাইজি তোমাদেরকে খুব সুন্দর করে আইকা টাইকা বুঝাইলো, এমন একটা জায়গা আছে যে এই জায়গাটা হচ্ছে কি, এই যে একদম কর্নারে থাকে, হ্যাঁ এই জায়গাটা হচ্ছে কি চিকেন নেক। তো এই চিকেন নেকের কাছে জায়গাটা কোনটা বলো তো ভাইয়া? তোমরা একটু ভাইয়া একটু জানাই দাও। দেখো এখন এটা কি আছে, একদম কিন্তু উত্তরের জেলা কোনটা আছে ভাইয়া? উত্তরের জেলা হচ্ছে কি পঞ্চগড়। তার মানে এটা আনসারটা কি হবে ভাইয়া? পঞ্চগড়। ঠিক আছে, এই যে এখানে একটা ইয়ের মাথা আছে না, ওই মানে মুরগের গলা, চিকেন নেক, ঠিক আছে ওইটা। আচ্ছা দেখো, এ পারসন আনএবল টু পে ব্যাক ডেবিটস ইজ কল, মানে যেই লোক কি করতে পারে না, টাকা দিতে পারে না, তার মানে টাকা কই দেয়? এখানে বলা আছে কি ডেবিট। তোমরা যদিও ডেবিটস মানে হচ্ছে কি এই যে টাকা পয়সার যে একটা ব্যাংকের সাথে হচ্ছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মিল আছে না, সো এটা হচ্ছে যেই লোক হচ্ছে কি টাকা পয়সা দিতে পারে না, সো তারে কি বলা হয় ভাইয়া? তারে বলা হচ্ছে কি ব্যাংকরপ্ট। ঠিক আছে, তারে কি বলা হয় ভাইয়া? ব্যাংকরপ্ট। কি বোঝা গেল ভাইয়া? আচ্ছা তারপরে চলো আমরা এরপরে কোশ্চেনটা দেখি। আচ্ছা দা সিনোনিম অফ আইডিয়াল। ঠিক আছে, দেখো এই যে এইগুলা কি কোনো কোশ্চেন হইলো বলো তো? যদি মেডিকেল এমন কোশ্চেন হয়, যদি আমি এখন বলতেছি এই কথা, কিন্তু যারা পরীক্ষা দিয়েছে তারা বুঝে। দেখো এখানে তোমরা যারা খুবই কঠিন শব্দ শিখো, বিশ্বাস করো আল্লাহর জগতে কঠিন শব্দ কোনো সময় আসেনি, এখন ফিউচারে কখনো আসবে না। তাহলে বলো এটা যেটা আছে সিনোনিম আইডিয়ালের সিনোনিমটা কি হবে বলো তো ভাইয়া? এই যে আইডিয়াল আছে, আইডিয়াল মানে কি আদর্শিক, আদর্শ মানে কি পারফেক্ট। ঠিক আছে, তোমরা পড়ছো না, তোমরা মই দেখছো না মিস্টার পারফেক্ট সবার জন্য কি ছিল? আইডিয়াল ছিল। ঠিক আছে, আইডিয়াল মানে হচ্ছে আদর্শ মানে কি হচ্ছে একদম পারফেক্ট। আমাদের আইডিয়াল কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক আছে, আমরা যারা মুসলিম আছে আমাদের আইডিয়াল কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে কি উনি হচ্ছে সর্বদিকে পারফেক্ট। কি বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা তারপরে চলো কি আছে দেখো, যে বিক্রিয়া দ্বারা সাদৃশ্যপূর্ণ উচ্চতা অ্যালকেন উৎপন্ন করা হয়, যদি এটা সেকেন্ড চ্যাপ্টার আছে, মানে তোমাদের কেমিস্ট্রির যে সেকেন্ড চ্যাপ্টারটা আছে, সেকেন্ড পেপারের সেকেন্ড চ্যাপ্টার ওইখানে আছে। সো তোমাদেরকে ভাই এটা পড়াইছি কিনা ভাইয়া জানি না, তবে এখানে হচ্ছে দেখো এটা সব সময় মেডিকেল এবং নার্সিং এ সব সময় ওরা কি করে জানো, সব সময় হচ্ছে ওরা বিখ্যাত কোনো কিছুর নাম দিবে, কখনোই কঠিন কোনো বিক্রিয়ার নাম দিবে না। সো এই যে কোশ্চেনটা আছে, এটা আনসারটা কি হবে ভাইয়া বলো তো? এটা আনসারটা হচ্ছে কি ওটস বিক্রিয়া। কি বিক্রিয়া ভাইয়া? এটা আনসারটা কি হবে বলো তো ভাইয়া? এটা হচ্ছে কি ওটস বিক্রিয়া। ঠিক আছে, তারপরে চলো পরের কোশ্চেনটা কি আছে, পৃথিবীর ওজোন স্তর ক্ষয় হলে তার পরিণতিতে ঘটতে পারে। বলো ওজোন স্তর যেটা আছে, আমরা ওজোন স্তরে কি আছে আমরা জানি, একটু আগে কিন্তু ওইখান থেকে কোশ্চেন আসছিল কি বেগুনি রশ্মি। ঠিক আছে, সো বলো ওজোন স্তর যেটা আছে, ওজোন স্তর যদি ক্ষয় হয় তাহলে এখান থেকে কি ঢুকবে বলো তো ভাইয়া? অতি বেগুনি রশ্মি ঢুকবে। আর অতি বেগুনি রশ্মি যদি ঢুকে তাহলে ওটা কিসের জন্য খারাপ ভাইয়া? এটা হচ্ছে আমাদের ত্বকের জন্য খারাপ। সো ত্বকের ক্ষেত্রে কি হতে পারে? ত্বকের ক্যান্সার হতে পারে। কি হতে পারে ভাইয়া? অতি বেগুনি রশ্মি যদি পৃথিবীতে ঢুকে যায় তাহলে এখানে কি আসবে ভাইয়া বলো তো? ইউভি রশ্মি ঢুকলে এটা হচ্ছে কি ত্বকের ক্যান্সার সৃষ্টি করে। আচ্ছা, যে পর্ব প্রাণীদের মধ্যে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ ভাই এটা আমাদের সময় আসছিল, আমাদের সময় বাংলাদেশ আসছিল প্রজাপতি। ঠিক আছে, এটা হচ্ছে 21-22 কোশ্চেন। ঠিক আছে, 21-22 হচ্ছে হুবহু কোশ্চেন আসছিল। তো আমাদের সময় এটা আনসারটা ছিল হচ্ছে প্রজাপতি, আমার একদম স্পষ্ট মনে আছে। কিন্তু এইখান থেকে দেখো জাস্ট করে কি ওইখানে আনসার গুলো একটু চেঞ্জ করে দিছে। এখন বলতো এটা যেহেতু প্রজাপতি ছিল, প্রজাপতি কোন পর্বের প্রাণী বলতো? প্রজাপতি, মানুষ, এগুলো কোন পর্বের প্রাণী? এটা হচ্ছে ভাইয়া কর্ডাটা কি দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। আমাদের সময় সম্ভবত ওরিও আসছিল আর কি। তো একদম কাছাকাছি কোশ্চেনে আসবে। তারপরে যেটা আছে বলো, ভ্রূণ থেকে মায়ের শরীরে প্রবাহিত পদার্থের মানে অন্তর্গত কোনটা? মানে ভ্রূণ থাকা অবস্থায় মায়ের গর্ভ থেকে সন্তানের দেহে কোন জিনিসটা যায় বলো তো ভাইয়া? কোন জিনিসটা যায় বলো তো? সেটা হচ্ছে কি CO2, মানে কার্বন ডাইঅক্সাইড। যদি এটা মনে হচ্ছে যে দূষিত পদার্থ, কিন্তু ওইটাই কি করে ওইখানে হচ্ছে তোমার ওই যে দূষিত পদার্থ আছে ওইটা কি থাকতে দিবে? থাকতে হচ্ছে দিবে না। আচ্ছা তাহলে চলো আমরা, আচ্ছা এখন দেখো শুধুমাত্র সায়েন্সের কোশ্চেন যেহেতু আসতেছে, আমি আবার ভাইকে অনুরোধ করবো যেন ভাই হচ্ছে কি আবার একটু তোমাদের এই বিষয়গুলো একটু পড়াই দেয়। ঠিক আচ্ছা আছে, ধন্যবাদ স্যারকে। আমি আগেরটা একটু বুঝাই দিই। সেটা হলো দেখো যে ভ্রূণ থেকে আসলে যখন যায় তখন কিভাবে যাচ্ছে? অম্লার মাধ্যমে, তাই না? আম্বিলিকাল কর্ডের মাধ্যমে। এখন মা থেকে ভ্রূণ এই জায়গায় কি যাবে? ভালো জিনিসগুলো যাবে। মা আর বাচ্চা এই দুইটার মধ্যে কানেকশন কি? মার শরীর থেকে ভালো জিনিসটা যাবে। এখন মার শরীর থেকে ভালো জিনিস কি? গ্লুকোজ অবশ্যই একটা ভালো জিনিস, অক্সিজেন একটা ভালো জিনিস, লিপিড একটা ভালো জিনিস, তাই না? কারণ কি মা থেকে শরীরে যাইতে হয়, কারণ কি ভ্রূণ তো আর মায়ের পেটের মধ্যে বসে বসে অক্সিজেন তো নিতে পারবে না, ওর অক্সিজেন লাগবে। কোন জায়গা থেকে নিবে? মায়ের শরীর থেকে নিবে। গ্লুকোজ তো নিজে নিজে খাইতে পারতেছে না, খাচ্ছে মায়ের পেটের বসে 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 আমরা খাইতে পারি না। সো এটা আমরা নিতে পারতেছি না, লিপিড নিতে পারতেছি না। এখন ভ্রূণে যখন যাচ্ছে তখন তার কাজ শেষে কি তৈরি হচ্ছে? CO2 তৈরি হচ্ছে। এইটা হচ্ছে মায়ের শরীরে যাচ্ছে। তাই সঠিক উত্তরটা কি হয়ে যাবে? সি নাম্বারটা সঠিক উত্তর হয়ে যাবে। আর একটা কোশ্চেন মনে হয় আমরা একটু অ্যাভয়েড করে গেছিলাম, আমাদের হয়তো বা হয়ে গেছে, স্কিপ হয়ে গেছে। সেটা হলো এইটা, সেটা হলো স্বাদের সাথে সম্পর্কিত করটিক
স্নায়ু। এখন একটু বলে রাখি, আমার স্বাদটা কোথায় পাওয়া যায়? জিহ্বাতে পাওয়া যায়। কোথায়? জিহ্বাতে, তাই না? আমরা সবসময় বলে থাকি গোলোসা শব্দটা থাকলে সেটা কি হয়ে যায়? জিহ্বা। এই কনসেপ্টটা যদি কেউ ইউজ করে তার হবে সে ভুল, কারণ এইটার কাজ হচ্ছে জিহ্বা সঞ্চালন। এটা কিন্তু স্বাদ নেয় না, জিহ্বা সঞ্চালন করে, ঠিক আছে? এটা কি করবে? জিহ্বা সচল করার কাজ করবে। ব্যাগাস একটা মিশ্র, এটা বিভিন্ন কাজের সাথে যুক্ত, এটার সাথে স্বাদের কোনো সম্পর্ক নেই। অপটিক মানে কি? অপটিক কি করবে? অপটিক কি কাজ করে বলো? অপটিক স্নায়ু কি কাজ করে? অপটিক স্নায়ু হচ্ছে দেখার কাজ করে। এখন দেখো ফেসিয়াল মানে কি? ফেসিয়াল মানে হচ্ছে মুখ। আমি বলছিলাম, আমি বলে থাকি এটা ফেসিয়াল করে কারা করে? মেয়েরা করে, ছেলেরা অনেক সময় হাইড্রোফেসিয়াল করে। এই যে ফেসিয়াল, এই ফেসিয়ালের একটা স্পেশাল কাজ আছে যেটা পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে স্বাদ গ্রহণ, এবং এইটাই দিছে, সেই স্পেশাল কাজটাই এইবার পরীক্ষাতে দিছে, এবং এটা আলাদাভাবে আমি লিখে দিই। আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি ফেসিয়ালের স্বাদ গ্রহণ এটা তোমাদের জানা লাগবে। সো সেটাই তোমাদেরকে এই বছর কিন্তু ভাইয়া দিয়ে দিয়েছে। সো কমন একটা জিনিস ছিল, ঠিক আছে? চলো তারপরে চলে যাই। আমাদের তারপরে যে কোশ্চেনটা আছে সেটা হলো, আমরা এটাতে আসো অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান। অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। এটা বারবার পড়ানো হয়েছে এবং এটা বারবার বলছি। অপটিক্যাল ফাইবারে কি ঘটে? আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। কি ঘটে? আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। সো এটা কিন্তু পরীক্ষাতে ভাইয়া আসে। এবার চলে আসি ক্যালোরিফিট মান বিবেচনায় কয়লার মান। এটা এখনো যেহেতু পড়ানো হয় না, সো পাবা ইনশাল্লাহ। 4 ধরনের কয়লা পাওয়া যায়। সব থেকে খারাপ কোনটি? পিট কয়লা, তারপর আছে কি লিগনাইট, তারপরে বিটুমিনাস, এবং লাস্টে সব থেকে উন্নত মানের কি হবে? অ্যান্থ্রাসাইট কয়লা। কি হয়ে যাবে? অ্যান্থ্রাসাইট কয়লা। সো উত্তরটা কি হয়ে যাবে? সি। তারপরের কোশ্চেনে যায়, পৃথিবীর মুক্তিবেগ। ভাইয়া লাস্ট ক্লাসে মনে হয় বলতে বলতে ফেনা তুলে ফেলছি। লাস্ট ক্লাসে এই মুক্তিবেগ পড়াইছি আমি। সেখানে চাঁদের মুক্তিবেগ বলছিলাম, বুধের মুক্তিবেগ বলছিলাম, মঙ্গলের বলছিলাম, বৃহস্পতির বলছিলাম, 4-5টা লিখে দিছিলাম। 11.2 কিলোমিটার পার সেকেন্ড, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। সো এটাও তোমাদের কমন একটা জিনিস। দেখো যারা রিয়েস্টার বেসে ভর্তি হতে চাও তারা দ্রুত যোগাযোগ করে আমাদের রিয়েস্টার বেসে কিন্তু দ্রুত ভর্তি হয়ে যাও। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে কিসে? বিজয়ে। ঠিক আছে, চলো পরের কোশ্চেনটা সলভ করে ফেলি তাহলে। যে ভারী ধাতুর কারণে ব্ল্যাক ফুট ডিজিজ হয়, এটা এখনো পর্যন্ত যে পারিনি, এটা কি হয়ে যাবে? আর্সেনিক। ব্ল্যাক ফুট ডিজিজ, দেখবা হাত পায়ে কি হচ্ছে? কালো কালো সব সব দাগ হচ্ছে, অর্থাৎ কি এটা কি হয়ে যাবে? আর্সেনিকের কারণে। লাল কালি দিয়ে দেয় না? আর্সেনিক যুক্ত পানি থাকলে কি হয়? লাল কালি দিয়ে দেয়, তাই না? এই যে সবুজ আর লাল কালি, তো সেখান থেকে আর্সেনিক। ওকে, একটু মনে রেখো। পরের কোশ্চেনে যাই। যে প্রক্রিয়ায় দুটি বস্তুর ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয় তা হলো, এটাও এখনো যেহেতু আমরা শেষ করিনি তারপরেও বলে রাখি, গত বছর পড়াইছি। এটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। যে প্রক্রিয়াটা আসলে রিটার্ন পাওয়া যায় না, ঘর্ষণের ফলে যে তাপ হয় সেটা তুমি কখনো চাইলে আর ফেরত পাবে না। যদি বলো ভাই তুই আমার ফেরত দে ফেরত দে, সে কিন্তু দিতে পারবে না। সেটার উত্তর কি হয়ে যাবে? অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তারপরে চলে যায়, একজন মেডিকেল শিক্ষার্থী কোর্সের মাঝপথে এসে পড়াশোনার চাপে গুরুতরভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ে, তার উচিত কি? তার উচিত কি হবে? তার উচিত কি হবে? দেখো তো, চিন্তা করো। এটা আসলে কি একটু চিন্তা ভাবনার কোশ্চেন দিছে। সো এইগুলো আসলে কি তোমাদের জন্য খুবই সহজ পড়ছে। অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলা, শিক্ষকদের সাহায্য নেওয়া, বিশ্রামের ব্যাপারে সচেতন হওয়া, ভর্তির আগে শিক্ষার চাপ বিষয়ে সচেতন হওয়া। তোমার কাছে কি মনে হয়? এটা এক একজনের কাছে এক এক রকম মনে হতে পারে, বাট অ্যাকচুয়ালি কি হবে? বেশি চাপ মনে হলে শিক্ষকদের কাছে যাইতে হবে, শিক্ষকের কাছ থেকে টেকনিক শিখতে হবে, কারণ শিক্ষকরা এই চাপ দেখতে দেখতে বড় হয়েছে, বুঝছো? তারা আজকে শুধু তুমি না, তার হাজার হাজার শিক্ষার্থীকে এই চাপ থেকে বের করার সিদ্ধান্ত তারা নিয়েছে। সো উত্তর কি হয়ে যাবে? বি। চলো পরের কোশ্চেনটা যায়। মানব জিনোম প্রকল্প সমাপ্ত ঘোষণা করায় কত সালে? এই কোশ্চেনটা খুবই হার্ড আসছে এবং এটা ইউজুয়ালি অনেকে পারে না। এটার উত্তর কি হয়ে যাবে? 2003 সালে। সো এটা সাধারণত আসলে কমন জিনিস না, এটাকে একটু আনকমন জিনিস, ঠিক আছে? এই একটা কোশ্চেন আমার কাছে মনে হচ্ছে একটু আনকমন, ঠিক আছে? কারণ কি 2003 এটা কিন্তু আমরা ইউজুয়ালি পড়ি না। ওকে, পরেরটায় যাই। এরিথ্রোপয়েটিন, আমরা বৃক্কর ক্ষেত্রে একটু বলে থাকি বৃক্ক। বৃক্ক দুই ধরনের জিনিস নিঃসরণ করে থাকে, একটা হচ্ছে রেনিন, রেনিন, আর একটা হচ্ছে এরিথ্রোপয়েটিন। এইটা আমার আরবিসি তৈরি করতে সহায়তা করে। কি তৈরি করতে? আরবিসি, রেড ব্লাড সেল। তাহলে এই এরিথ্রোপয়েটিন তৈরি করে কে? এই বৃদ্ধ না, বৃক্ক। এটা কি হয়ে যাবে? বৃক্ক, ঠিক আছে? বৃক্ক। ওকে, বৃক্ক হবে, বৃদ্ধ না। তাহলে উত্তর কি হয়ে যাবে বলো তো? ডি, ডি। ঠিক আছে ভাইয়া, চলো পরের কোশ্চেনটা একটু সলভ করি। এই কোশ্চেনটা আমাদের ইংলিশ স্যার আসছে, সো ইংলিশ স্যার তোমাদেরকে উত্তরটা দিয়ে দিক, তারপর আমি আবারও আসবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এইখানে দেখো, এখানে হচ্ছে যেটা হচ্ছে আমাদের কোয়েশ্চন মার্ক। কোয়েশ্চন মার্কটা কোন জায়গায় দেখো? আই কুড হার্ডলি মেক আউট। আচ্ছা, এখানে হচ্ছে এই মেক আউট যে শব্দটা আছে, মেক আউট, এই মেক আউটের নিচে হচ্ছে একটা সাইন আছে, বাকি হচ্ছে যে আন্ডারলাইনটা আর কি। এখানে হচ্ছে আমাদের কোয়েশ্চনে দেওয়া পসিবল হয় নাই। এখন মেক আউট দ্য ট্রাফিক সাইন থ্রু দা ফগ। আচ্ছা দেখো, এখানে এই যে মেক আউট, এই মেক আউট শব্দটা দ্বারা কি বোঝানো হয়েছে বলো তো ভাইয়া? এখানে মেক আউট দ্বারা মানে এই যে তুমি একটা ধরো ট্রাফিক সাইনের দিকে গেলা, মানে একদম তোমরা কিন্তু, আমি তোমাদের সবসময় কি বলি ভাইয়া, যে তোমরা খালি বাংলাটা বুঝো, ইংলিশে বাংলাটা বুঝলে
ইংলিশ কিন্তু কোনোভাবেই কঠিন হয় না। আই কুড হার্ডলি মানে কি এখানে বোঝাচ্ছে মানে প্রায় যাই না, মানে হচ্ছে কি ওইখানে কি যাওয়াই হয় না। সো এমন একটা বিষয়। তো এখন ওইখানে গিয়ে তুমি কি দেখছো, তুমি হচ্ছে বাকি যা সিনারি আছে বাকি সিনারি গুলা দেখছো, মানে হচ্ছে তুমি এখানে কি করছো ভাইয়া, গিয়ে হচ্ছে এখানে তুমি রিকগনাইজ করছো কি হচ্ছে ভাইয়া এইখানে হচ্ছে তুমি দেখছো বলতে যে লোকেট মানে হচ্ছে অবস্থান করা, মানে অবস্থান হবে না, ডিস্টিংগুইশ মানে হচ্ছে কি পার্থক্য করা, এটা হবে না, অবে মানে হচ্ছে মেনে চলা। সো তুমি কিন্তু এখানে দেখো ট্রাফিক যে আইনটা আছে এটা কি তুমি মানে না মেনে না চলে এমনটা বোঝানো হয়েছে না, এখানে বোঝানো হচ্ছে কি ভাইয়া, এখানে বোঝানো হচ্ছে কি রিকগনাইজ যে বিষয়টা আছে, রিকগনাইজ মানে হচ্ছে কি অনুধাবন করা, ঠিক আছে, রিকগনাইজ করা, বা এটা কি বলে আরো বেশ কয়েকটা বাংলা আছে, তোমরা একটু সুন্দর করে জানলে দেখবা যে এটা পেরে গেছো, ঠিক আছে। তারপরে ঠিক আছে, আচ্ছা মোটরযানে ব্যবহৃত সিএনজি তে বিদ্যমান মিথেন গ্যাসের পরিমাণ কত? আচ্ছা এটা অনেকে অনেক জায়গায় অনেকভাবে আনসার দেখছো, কিন্তু তোমাদের মেইন বই অনুযায়ী এটা আনসারটা হচ্ছে কত, 95% থেকে হচ্ছে 99%, অনেকে আনসারটা বলছে 90 থেকে 95, আসলে এটা না, এখানে হচ্ছে সিএনজি যে পরিমাণ, সিএনজির পরিমাণটা শতকরা কত থাকে, 95% থেকে 99%, ঠিক আছে, যেটা হচ্ছে কি ভাইয়া একদম বিশুদ্ধ সিএনজি যাকে বলে আর কি। আচ্ছা দেখো তারপরে কোশ্চেনটি কি আছে, একজন শিক্ষার্থী নিজের পরীক্ষায় অকৃতকার্য হলেও বন্ধুর সফলতায় তাকে অভিনন্দন জানালে সে একজন, এ ভাই তোমরা যারা 3 ইডিয়ট মুভি দেখছো বুঝছো, এই 3 ইডিয়টস যারা মুভি দেখছো 3 ইডিয়টস, এই 3 ইডিয়টের মধ্যে কি আছে, এই 3 ইডিয়টের মধ্যে কিন্তু এই কাহিনীটা আছে যে হিন্দি ডায়লগ তো ভাইয়া দিতে পারে না, ভাইয়া খুব ভালো বুঝতে পারি যে যদি কি মানে নিজে যদি ফেল করে তাহলে হচ্ছে না, বন্ধু যদি ভালো করে সরি বন্ধু যদি খারাপ করে তাহলে দুঃখ হয়, কিন্তু বন্ধু যদি সবসাইতে ভালো করে তাহলে অনেক বেশি দুঃখ হয়। আমার ফ্রেন্ড আছে তানবীর, ও হচ্ছে মেডিকেলে চান্স পেয়ে গেছে, এখন ও যখন মেডিকেলে চান্স পাইছে আমি তো চান্স পাই নাই, কিন্তু ওর হচ্ছে চান্স পাইছে কিন্তু আমি খুশি হতে পারি না, আমি পেয়েছি অনেক বেশি ব্যতীত হয়েছি। সো এটাই কিন্তু তোমাদেরকে একটা জেনারেল নলেজ দিয়েছে যে এখানে কি হবে, এখন সে একজন কি বলতো, এখানে কি বলছে, একজন শিক্ষার্থী নিজের পরীক্ষায় অকৃতকার্য হলেও বন্ধুর সফলতায় তাকে অভিনন্দন জানালো। এখন যেহেতু আমি আমার বন্ধুর অভিনন্দন জানাইছি তার মানে হচ্ছে কি আমি কি নিরপেক্ষ ব্যক্তি, অবশ্যই না, এখানে কি হবে ভাইয়া সৌজন্যপূর্ণ ব্যক্তি, মানে আমি কি ওই যে ওর সাথে হচ্ছে সৌজন্যতা নিছে, সহানুভূতিশীল তো হবে না, যদি সে খারাপ করতো তাহলে হচ্ছে বিষয়টা সহানুভূতি হইতো, ঠিক আছে, নিরপেক্ষ তো অবশ্যই না, যেটা আমি একটা কাজ করছি এখানে সততার প্রশ্ন আসে না, তার মানে এখানে কি হবে যে আমি হচ্ছে তার প্রতি কি সৌজন্যতা বোধ দেখাইছি, ঠিক আছে, যেমন সৌজন্যতার কারণে আমরা কি করি যে তোমাদেরকে এই ফ্রি ক্লাসগুলো আমরা নিয়ে থাকি। আচ্ছা তারপর এটা দেখো, শাপলা যে শ্রেণীর জলজ উদ্ভিদ তার নাম কি বলতো, শাপলা কি করে বলতো ভাইয়া, এই যে এখানে যে শাপলা আছে, হ্যাঁ শাপলা ফুল, ভাই খুব সুন্দর শাপলা ফুল লাগাইলাম, এটা কি নিচে কি থাকে বলতো, নিচে কিন্তু অনেকগুলো শিকড়ের সাথে কি আবৃত থাকে, তাইলে এটা আনসার ঠিক হবে ভাইয়া, শাপলা কি, শাপলা অবশ্যই পানির মধ্যে ফলে নাকি, শাপলা আমরা টবে লাগাইতে পারি, শাপলা কিন্তু আমাদের টবে হয় না, তার মানে হচ্ছে কি এটার মূলটা কি থাকে, মূলটা কি বদ্ধ থাকে না, তো মূলাবদ্ধ কি এটা কি পানির উপরে ভাসে না পানির উপরে ডুবে যায় বলতো ভাইয়া, এটা কি পানির উপরে ভাসে না পানির মধ্যে ডুবে যায় ভাই, এটা বলতো, এটা হচ্ছে কি পানির মধ্যে কিন্তু ভাসতে থাকে, তার মানে হচ্ছে পত্র ভাসা, এই যে এখানে যে পাতাগুলো আছে এই পাতাগুলো কি থাকে, পাতাগুলো কিন্তু এখানে ভাসমান থাকে, ঠিক আছে। সো এখানে এই একদম বেসিক একটা কোশ্চেনের বেসিক একটা আনসার, এটা নিয়ে কি কোনো বেশি মানে অত বেশি চিন্তা ভাবনা করার মতো কোনো কিছু নাই। আচ্ছা অগ্নাশয়ের আলফা কোষ থেকে নিশ্চয়তা, ভাই এটা তো কতবার আসছে, আচ্ছা ইনসুলিনটা কই থেকে আসছে তোমরা একটু জানো তো, এই ইনসুলিনটা এই পর্যন্ত কতবার আসছে বলা বাহুল্য, এই চ্যাপ্টার থেকে একটাই কোশ্চেন আছে সম্ভবত চ্যাপ্টার 11, ঠিক আছে, এই চ্যাপ্টার 11 এই কোশ্চেনটা ইনসুলিন যে কতবার আসছে একমাত্র আল্লাহই জানে। এখন এবার হচ্ছে সেম জায়গায় হচ্ছে তোমার এই 4টা টপিক আছে, ঠিক আছে, গুণে গুণে 4টা টপিক আছে, এই 4টা টপিকের একটা হচ্ছে কি ভাইয়া আলফা কোষ, বিটা কোষ, আর এটা হচ্ছে কি গামা কোষ, 3টা। আচ্ছা আরেকটা আছে ওইটা হচ্ছে কি প্যানক্রেজিক কোষ, মানে ভাইয়ার নামটা একটু, আচ্ছা পিসেল, আচ্ছা ঠিক আছে পিসেল ওইটা। আচ্ছা তাইলে ভাইরা বলো তো এইখান থেকে এই যে আলফা কোষ আছে, আলফা মানে হচ্ছে প্রথমটা, তো প্রথমটা থেকে কোনটা কোনটা নাজিল হয় বলো তো ভাইয়া, প্রথম কোষ থেকে কোনটা নাজিল হয়? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো তোমরা এটার আনসারটা ভাই এটা বলে দাও তো, এটার আনসারটা কি হবে, এটা হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে কি গ্লুকাগন। আচ্ছা এরপরে দেখি পরের কোশ্চেনটা কি আছে। আচ্ছা তো তোমরা কিন্তু চাইলে কি আমাদের সাথে যুক্ত হইতে পারো, তোমরা যারা মনে মনে ভাবতেছো যে আমাদের এক্সামটা খারাপ হয়ে গেছে, এখন কিন্তু আর খারাপ করার সময় নাই। আচ্ছা তাহলে দেখো এখন হচ্ছে ভাই আমি বলবো যে আপনি এখান থেকে আপনি একটু শুরু করেন, দেন হচ্ছে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই। থ্যাংক ইউ। 71 নম্বর যেটা আছে সেটা হচ্ছে মানবদের সবচেয়ে কঠিন আবরণ কোনটি, এটা আমি হয়তো প্রথমে বলছিলাম পাল্প, যখন বলছিলাম দাঁতের কথা তখন বলছিলাম দাঁতের এনামেল আছে সবথেকে কঠিন অংশ, তাই না, তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে, বি নাম্বারটা। চলো পরেরটা যাই, ফ্লেমিং এর বামহস্ত নিয়ম, ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম বলে দুইটা শব্দ আছে, এই যে শব্দটা আছে এই শব্দ ওইখানে আমরা গেলে পড়বো, এটা আছে কি আছে ফিজিক্সের দ্বিতীয় পত্রের 4 নম্বর অধ্যায় আছে, ঠিক আছে, চৌম্বকের,
এটার উত্তর কি হয়ে যাবে ডি পরিবাহীর বিক্ষেপ কি হয়ে যাবে পরিবাহীর বিক্ষেপ ওকে এটা আমরা পড়াবো ওইখানে গেলেই পড়াবো ঠিক আছে পাই যাবা ডানহস্ত নিয়ম আর বামহস্ত নিয়ম এবার দেখো এসটিপি তে এটা পরীক্ষাতে প্রায় আসতে দেখা যায় এটা কি হয়ে যাবে বলো তো এটা হয়ে যাবে কত বলো এটা তোমরা মোটামুটি জানার কথা এটা কি হয়ে যাবে 22.4 লিটার এটা আমরা তোমাদেরকে বারবারই পড়াই এসটিপি এসটিপি এই দুইটা জিনিস বারবার পড়ানো হয় চট্টগ্রামে শাহাদাত বরণকারী জুলাই শহীদ বারবার বলা হয়েছে ভাইয়া বা আমাদের জুলাই শহীদের মধ্যে প্রথম শহীদ হয়েছে কে আমরা এটাও বলছি আবু সাইদ তাই না সাইদ তারপরে কি বলছিলাম আমরা চট্টগ্রামে শাহাদাত বরণকারী কে সেটা হচ্ছে অসীম আকরাম তাহলে কি হয়ে যাবে এই নাম্বারটা হয়ে যাবে এটা খুবই কমন একটা জিনিস এরপর চলে আসি তড়িৎ ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বিন্দুতে স্থাপিত একক ধনাত্মক আদান যে বল অনুভব করে তা কি একক ধনাত্মক আদান যে বল অনুভব করে তাকে বলা হয় প্রাবল্য তড়িৎ প্রাবল্য ঠিক আছে ভাই চলো পরের কোশ্চেনটা সলভ করি এরপরে যেটা আছে এপিসিএল ওকে এপিসিএল 3 দ্রবণে সাহায্যে শনাক্তকরণ করা যায় এটা আমি তোমাদেরকে পড়ানো হবে এটা কোথায় জৈব রসায়নে সেটা কি হয়ে যাবে বলো তো সেটা হয়ে যাবে ফেনল এটা কি হয়ে যাবে ফেনল ঠিক আছে এটা মনে রেখো ওকে এরপরে যাই পরের কোশ্চেনে যাই এবার সেমিকন্ডাক্টর রূপে ব্যবহৃত অপধাতুর প্রতীক কোনটি সেমিকন্ডাক্টর যে 6টা আছে এর মধ্যে আমরা সবসময় আমি তোমাদেরকে বলি সিলিকন আর জার্মেনিয়ামটা ভালো করে মনে রাখবা সেখান থেকে জার্মেনিয়ামটা চলে আসছে তাহলে উত্তর কি হয়ে যাবে সি নাম্বার তারপরে কোশ্চেনে যাই দেহ অভ্যন্তরীণ তুলনায় স্কুটামের বা অন্ধকোষের ভিতরে তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস কিন্তু কম থাকে বেশি তাপ হইলে কি হয়ে যাবে ওই যে শুক্রাণু আছে না সেটা নষ্ট হয়ে যাবে এরপরের কোশ্চেনে যাই এইবার কোশ্চেনটা আমাদের যে ভাই আছে আমাদের ইংলিশ স্যার দেখো এখানে হচ্ছে কি দেখো এখানে হচ্ছে সুপারভাইজারের একটা কথা বলা আছে তুমি যদি পুরো জাস্ট খালি ইংলিশের সেন্টেন্সটা পড়ো এখানে কি আছে লাস্ট অংশটা আছে নেগলিজেন্স লাস্ট অংশ থেকে নেগলিজেন্স মানে কি অবহেলা করা এখানে অবহেলা করার জন্য মানুষের কি ভালো কাজ করে না শাস্তি দেয় যেহেতু এখানে দেখো অ্যাডভাইজার কাউরে কি করছে শাস্তি দিচ্ছে তো এই বিষয়টা আমরা কি করব টুকের সাথে একটা টু আসবে টুক মানে কি তুলে নিয়ে ফেলে দেয় টাস্ক ঠিক আছে সো এই যে দেখো এই কাজটা যেটা আছে টাস্ক সো যেহেতু এখানে আমাদের কি আছে বলো তো ভাইয়া একটা নেগলিজেন্সের কনসেপ্ট আছে সো এই জন্য আমরা কি করে দেব এটা ভাইয়া এটা আমরা এখানে কি লাগাই দেব একটা টু লাগাই দেব তারপরে কি আছে দেখো অল হিজ ড্রিমস আচ্ছা দেখো তোমরা এই জাস্ট খালি পুরো লাইনটা একবার পড়ো ইংলিশ এবার যেটা আসছে মেডিকেলে তোমাদের বিশ্বাস করো নার্সিং এ কি আসবে এর চাইতে আর কি আসবে ভাইয়া আরো সহজ আসবে তার মানে আগে এই পর্যন্ত দেখছো কতগুলো প্রিপোজিশন আসছে সো এখানে কিন্তু আবার নতুন একটা প্রিপোজিশন আসছে অল হিজ ড্রিমস ওয়ার শাটলড দা ইভেন্ট আচ্ছা দেখো এই যে ইভেন্টটা আছে ইভেন্টটা দ্বারা হইছে না এই তুমি যদি পুরো সেন্টেন্সটা পড়ো বা এই যে এটা যেটা আছে এটা বলে আমরা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এপি ঠিক আছে শাটলড ঠিক আছে তো এই শাটলটার সাথে কি হয় ভাইয়া সব সময় অলওয়েজ কি হয় ভাইয়া একটা বাই হয় ঠিক আছে আচ্ছা তারপরে কি আছে দেখো আচ্ছা তো চলো আমরা পরের যে অংশটা আছে আমরা এই পরের অংশের কোশ্চেনটা আমরা একটু পড়ি আচ্ছা শুষ্ককারক ও নিরোধক পদার্থ উভয় হিসাবে ক্রিয়া সম্পাদন করে দেখো এই উভয় নামে যে কতবার আসছে মেডিকেল এবং নার্সিং এ এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না একটু আগে কিন্তু আমরা কি এই উভয় শব্দটা পাইছিলাম ঠিক আছে এই উভয় শব্দটা কি পাইছিলাম বলতো আমরা কিন্তু কিছুক্ষণ আগেও পাইছিলাম সো এখানে এই যে 81 নম্বর কোশ্চেনটা আছে 81 নম্বর কোশ্চেনটার আনসারটা কি হবে বলতো এটা কিন্তু লাস্টেটা হতে হবে P2O5 ঠিক আছে ভাইয়া এর আনসারটা কি হবে উভয় হিসেবে কাজ করে কি এই যে P2O5 মানে পেন্টা ফসফেট ঠিক আছে যেহেতু পাঁচ আছে পেন্টা ফসফেট তারপরে কি আছে আচ্ছা দেখো বায়ু গহ্বরপূর্ণ অস্থি সম্পূর্ণ প্রাণী আচ্ছা এটা যেটা আছে দেখো বায়ুপূর্ণ মানে কি আছে বলতো ভাইয়া অস্থি মানে কি হচ্ছে হাড় এন্ড হাড়ের ভিতরে যাদের বায়ু আছে মানে হচ্ছে কি ওদের হাড় হচ্ছে পাতলা এখন এখানে যতগুলো জিনিস আছে কেউ কি আকাশে উঠতে পারে এন্ড তোমার হাড় যদি ভারী হয়ে যায় বিমানটা যদি অনেক বেশি ভারী হয়ে যায় বিমান কি উড়া দিতে পারবে না সো এটা যেহেতু অস্থিপূর্ণ চাইছে মানে অস্থি মানে হচ্ছে মানে হাড় বা হাড্ডি যেটা বলো তোমরা সো এখানে কি আছে ভিতরে কি আছে ভাইয়া বায়ুপূর্ণ গহ্বর মানে কি ভিতরে আছে ফাঁকা তাহলে এটা কোন অস্থির মানে কোন প্রাণীর মধ্যে আছে সেটা হচ্ছে ভাইয়া পাখি কারণ একটা মাত্র এখানে এক্সেপশন আছে সেটা হচ্ছে উট পাখি কি উঠতে পারে না ঠিক আছে তাহলে বায়ুপূর্ণ গহ্বর কোথায় থাকে ভাইয়া বায়ুপূর্ণ গহ্বর থাকে হচ্ছে ভাইয়া কিসে বলো তো ভাইয়া বায়ুপূর্ণ গহ্বর থাকে হচ্ছে পাখিতে তারপরে কি আছে দেখো উদ্ভিদের অপ্রয়োজনীয় মাইক্রো আচ্ছা এখানে গেলে অতি প্রয়োজনীয় যেটা কি মানে সবচেয়ে বেশি পরিমাণ লাগে আমরা তোমাদেরকে যখন বায়োলজি মানে ভাই যখন বায়োলজি পড়াইছে বা ম্যাম যখন পড়াইছে তোমাদের কিন্তু সুন্দর নিউমোনিক দিয়ে কি এই প্রত্যেকটা জিনিস পড়ায় দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে বলো তো এখানে আনসারটা কোনটা হবে ভাইয়া বলো এখানে আনসারটা কি হবে এটার আনসারটা হয়ে যাবে কি ভাইয়া এটার আনসারটা কিন্তু হয়ে যাবে কি সুন্দর করে জিঙ্ক হচ্ছে কি এটার আনসার ঠিক আছে ভাইয়া অতি প্রয়োজনীয় হচ্ছে কি জিঙ্ক আর বাকিগুলো প্রয়োজনীয় কিন্তু অতিরিক্ত মাত্রায় না ঠিক আছে আচ্ছা এরপরে কি আছে দেখো আচ্ছা এটা হচ্ছে আমাদের গেল যাওয়ার পরে কি আছে আচ্ছা এখন যেটা আবার রসায়নের কোশ্চেন চলে আসছে আমি অনুরোধ করবো ভাইকে জানো রসায়নের আনসারটা দিয়ে দেয় স্যারকে
আমরা চলে আসি, সেটা হলো যে রাসায়নিক দ্বারা খাদ্যে ফরমালিনের উপস্থিতি নির্ণয় করা যায়, সেটা হচ্ছে 2,4-DNPH। ঠিক আছে, আমরা এখন লাস্ট আছে, এটা আছে রসায়ন দ্বিতীয় পত্রের 2 নম্বর অধ্যায়ের কোশ্চেন। সো এখানে গেলে ইনশাআল্লাহ আমরা এটা নিয়ে আরো আলোচনা করব। ওকে, এরপরে চলে যায় ফারেনহাইট আর সেলসিয়াসের, এটা বারবারই বলা হয় এবং এটা মেডিকেলে বারবার 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 আসা একটা জিনিস, সেটা হচ্ছে -40°। ঠিক আছে, -40° ফারেনহাইট আর সেলসিয়াসের তাপমাত্রা কি হবে, সমান হবে। এরপর চলে যায় গ্লাইকোলাইসিস প্রক্রিয়া নিয়ন্ত্রণকারী এনজাইম নাম কি, ফসফোফ্রুক্টোকাইনেস। ফসফোফ্রুক্টোকাইনেস, এটা হয়ে যাবে কি তাইলে, এটা উত্তর হয়ে যাবে সি, ফসফোফ্রুক্টোকাইনেস। ওকে, এরপরে কোশ্চেনে চলে যায়। দেখো, উদ্ভিদের নিষিক্ত হওয়া ব্যতীত ডিম্বাণু থেকে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়, পার্থেনোজেনেসিস। এটাকে কি বলা হয়, পার্থেনোজেনেসিস। 20 দিন ফল উৎপাদন হওয়াকে বলে পার্থেনোকার্পি। আর আসছে যখন আসছে আমার কোনো ধরনের শুক্রাণু লাগবে না ডিম্বাণু থেকে, অর্থাৎ মেয়ে মনে করো বাচ্চা হবে, আবার বাবা থেকেই বাচ্চা হয়ে যাবে, ওর জন্য কি নিষিক্ত হওয়ার দরকার না, সেটাকে কি বলে, পার্থেনোজেনেসিস। এরপর চলে যায় মোবিলাইজ ফান্ডস ফর হাইস ট্রিটমেন্ট। ঠিক আছে, মোবিলাইজ আমরা কি করছি, আমরা মোবিলাইজ করছি। মোবিলাইজ মানে কি, এখানে মোবিলাইজটা কি অর্থে ব্যবহার করা হচ্ছে, আমরা ফান্ড কি করি, কালেক্ট করি। কি করতেছি, আমরা ফান্ড বিভিন্ন জায়গা থেকে জোগাড় করতেছি। তাহলে উত্তরটা কি হয়ে যাবে, কালেক্টেড। কি হয়ে যাবে, কালেক্টেড। ওকে, যেহেতু এটা ইডি আছে সেই জন্য কি হয়ে যাবে, কালেক্টেড হয়ে যাবে। ওকে, চলো পরেরটাই যাই। রক্ত জমাট বাঁধতে সাহায্যকারী আয়নের নাম কি। আমি তোমাদেরকে বারবার বলছিলাম, আমি আমার স্টুডেন্টকে বারবার বলি, আমাদের শরীরে রক্ত জমাট বাঁধার জন্য একটা আয়নিক কাজ করে, সেটা হচ্ছে ক্যালসিয়াম আয়ন। এরপরের কোশ্চেন যায়, রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি, স্পিগনোম্যানোমিটার। এটা কি হয়ে যাবে, স্পিগনোম্যানোমিটার। এটাও পরীক্ষায় খুবই কমন একটা জিনিস। এরপরে কোশ্চেনটা দেখো, তার আগে একটু বলে রাখি, আমাদের তোমরা যারা আসলে নার্সিং এ পরীক্ষা দিতে চাও, মেডিকেলে আসলে ভালো করতে পারো নাই, কারণ আজকের কোশ্চেনটা যত সহজ হয়েছে ঠিক তত বেশি মার্কেরও কিন্তু দরকার হবে। সো তোমাকে ভালো করতে হলে আমি কিন্তু লাস্টে বলবো যে আসলে কত মার্ক হলে তোমাদের চান্স হওয়ার একটা সময় হতে পারে। ওকে, সো সেই জায়গা থেকে তোমাদেরকে একটু বলে রাখি যে আমাদের যে বইগুলো আছে, এই বইগুলো তোমাদের জন্য কতটা ইফেক্টিভ হবে সেটা তো নিশ্চয়ই তোমরা অলরেডি বুঝে গিয়েছো। আমাদের ক্লাসগুলো তোমাদের জন্য কতটা ইফেক্টিভ হবে, আমাদের মেডিকেল তোমাদেরকে কিন্তু সেটা জানাই দিচ্ছে। মেডিকেলের এই যে পড়াগুলো আমরা যে ক্লাস থেকে কতটা কমন পেয়েছি সেটা আমাদের স্টুডেন্ট বলতে পারবে। আর এই বইগুলো তোমাদের জন্য কতটা ইফেক্টিভ হবে, ইনশাল্লাহ 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 তোমরা এটা নিশ্চিতভাবে জানতে পারবা। যারা পড়তেছো তারা বুঝতে পারবা। আজকে মেডিকেলের কোশ্চেনে আমরা পালসে যতটুকু পড়াইছি, আমরা কিন্তু মেডিকেলের কোচিং করাই না, আমরা কি করাই, নার্সিং এর কোচিং করাই। সো সেইখানে আমরা যতটুকু পড়াইছি সেখান থেকে কতটুকু কমন আসতেছে, কতটুকু তোমাদের কমন হতে পারে, এই জিনিসটা কিন্তু দেখাই দেওয়া হচ্ছে এখানে। সো আমাদের যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু খুব সহজ ভাষায় বলতে পারবে, ভাইয়া আমরা অ্যাকচুয়ালি তোমাদেরকে ঠিক কতটুকু গাইডলাইন দিতে পারতেছি। সো তোমরা যারা আসলে প্রপার গাইডলাইন চাও নার্সিং এর জন্য, তোমাদের জন্য কারা রয়েছে, এই পালস নার্সিং ভর্তি কোচিং রয়েছে। আর ভর্তি হলে আমাদের বই থাকতেছে, আমাদের ক্লাস থাকতেছে, এইরকম গুরুত্বপূর্ণ কিছু ক্লাস থাকতেছে। দেখো, মেডিকেলে যদি এতগুলো তোমাদেরকে চান্স, আমরা এতগুলো কোশ্চেন তোমাদেরকে পাওয়াই দিতে পারি, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার মনে হয় যে নার্সিং এ আমাদের যতটুকু পড়ানো, আর এই বছর আমরা যেভাবে ইউনিকতা নিয়ে হাজির হয়েছে তোমাদের মধ্যে, প্রতিটা ক্লাস 2 ঘন্টা, প্রতিটা ক্লাস 2 ঘন্টা, এবং খুঁটে খুঁটে প্রতিটা ক্লাসে ডিপ থেকে শুরু করে সহজ ভাষায় কতটুকু পড়া লাগবে, কি করা লাগবে, প্রত্যেকটা গাইডলাইন নিয়ে কিন্তু তোমাদের সামনে আমরা হাজির হয়েছি। সো তোমরা যারা আসলে ভর্তি হতে চাও, যারা ঘোরাঘুরি করতেছো, ঘোরাঘুরি না করে স্বপ্নটাকে পূরণ করতে চাও, আসলে ভাইয়া ব্যর্থ হলে যে কতটা কষ্ট লাগে এটা যারা ব্যর্থ হয় শুধুমাত্র তারাই বলতে পারবে। তুমি ব্যর্থ হবা, দেখবা তোমার চারপাশে যারা আছে এই মানুষগুলা তোমাকে পছন্দ করবে না। এক সময় তোমার এইচএসসি রেজাল্টে যখন A+ আসলো, বিশ্বাস করো তোমাকে মাথায় তুলে নিয়ে নাচানাচি করলো, এই মানুষগুলাই তোমাকে আবার মাথা থেকে হেসড়ে ফেলে দিতে 1 সেকেন্ডও সময় নেবে না। শুধুমাত্র তুমি যখন ব্যর্থ হবা, তুমি যখন সাকসেস হতে পারবা না, তখন দেখবা যে এরাই তোমাকে বলতেছে কি হবে এই পড়াশোনা করার, পড়াশোনা করছে নাকি পরীক্ষায় যায় দেখে দেখে নকল করে পাস করছে, এই কথাটাও কিন্তু তোমাকে শুনতে হবে। সো ভাইয়া, তোমরা যদি সফলতা চাও, সফল হতে চাও, যারা সফল হতে চায় তাদেরকে পরিশ্রম করতে হয়, মনোবল হারালে হবে না, তোমাকে মনোবল ধরতে হবে, পরিশ্রম করতে হবে। আর নার্সিং এ তোমরা যারা আসতে চাও, নার্সিং এ যারা পরীক্ষা দিতে চাও, মেডিকেল পরীক্ষা দিয়ে হতাশ, তোমাদের জন্য বলি পালসের যে রিয়েস্টার ব্যাচটা আছে সেটা কিন্তু তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে, তোমাকে স্বপ্নের জায়গায় পৌঁছে দেওয়ার জন্য, তোমাকে সাকসেস হওয়ার জন্য। আমাদের এই কোর্স ফিটাও কিন্তু খুবই কম, সেটা কত, 1990 টাকা। সো 1990 টাকা দিয়ে তুমি এত কিছু পাচ্ছ, আশা করি যে তোমাদের খারাপ লাগবে না, এবং ইনশাল্লাহ পড়াশোনা শেষ করার পর তুমি বলতে পারবা যে ভাইয়া ওকে আমি স্যাটিসফাইড। কেন, আশা করি যে পরীক্ষায় যে বলবা যে ভাই আমি সত্যি স্যাটিসফাইড। কেন স্যাটিসফাইড, এর কারণটা হচ্ছে পালস তোমাকে সেই জিনিসগুলো ইনশাল্লাহ দিবে। সো সফলতা কিন্তু ভাইয়া খুবই কঠিন একটা
জিনিস, এই সফলতা যেমন তোমাকে আসলে সামনে যেমন আগায় দিতে পারে, এই সফলতার ব্যর্থতা তোমাকে ঠিক ততটা পিছাই দিতে পারে। শুধুমাত্র তোমাকে কি করতে হবে, ধৈর্য ধরতে হবে, পরিশ্রম করতে হবে। ইনশাল্লাহ তুমি কি হবা, সফল হবা। একদিন না একদিন তুমি ঠিকই সফলতার মুখ ইনশাল্লাহ দেখবা। ওকে, সো যারা ভর্তি হতে চাও তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা। সো আমি এইটার উত্তর দিয়ে দিই, আমি একটু দ্রুত করতেছি কারণ আমাদের ক্লাসটা অনেক লং হয়ে যাচ্ছে, নাহলে আমি স্যারকে অবশ্যই ডাকতাম। সো আমি এটার উত্তর দিয়ে দিই, ফ্রেজ দ্যাট এক্সপ্রেস হিউমিলিটি ইজ, মানে এটা আসলে কি বোঝাচ্ছে সেটা আমরা আমাদের স্যার তোমাদেরকে অবশ্যই এটা নিয়ে তোমাদেরকে ব্যাখ্যা করবে। সো আমি এটার আর ব্যাখ্যাতে যেতে চাচ্ছি না, আমি জাস্ট তোমাদেরকে জাস্ট শুধু উত্তরটা দিয়ে দিচ্ছি। সেটা কি হয়ে যাচ্ছে, সিনসারলি ইয়োর্স। ওকে, ওকে দেখো তো, যেহেতু এটা ফ্রেশ থেকে আসছে, সো স্যার তোমাদের ইনশাল্লাহ ফ্রেশ পড়াইছে। তো দেখো এখানে কি হয়েছে, ইংলিশে ম্যাক্সিমাম কোশ্চেন আসতেছে কোন জায়গা থেকে, প্রিফিক্স থেকে, সাফিক্স থেকে, ফ্রেশ থেকে, দেখছো ওয়ার্ড মিনিং থেকে, বা দেখা যাচ্ছে যে তোমাদেরকে একটা দৃঢ় শব্দ যে এটার মানে কি, এই ধরনের শব্দগুলাই তোমাদেরকে কিন্তু বেশি বেশি আসবে। এটা নার্সিং এর ক্ষেত্রেও আসবে। সো এই জায়গাগুলো কোনো মহারথী নাই, কোনো মহারথী নাই যে বলে দিতে পারবে ভাই তুই এই 5টা কোশ্চেন পর উত্তর হয়ে যাবে, এই কথা বলার কোনো অ্যাবিলিটি কারোরই নাই, অ্যাবিলিটি কারোরই নাই। সো এটা কি ভাইয়া পড়ে যাইতে হবে ভাইয়া, আল্লাহ রহমত করলে ইনশাল্লাহ ভাইয়া কনফার্ম। ঠিক আছে, চলো পরের কোশ্চেনটা একটু সলভ করি। বায়ুমণ্ডলের যে স্তরে প্রাকৃতিক দুর্যোগ সময় উৎপন্ন হয় তা হলো, এটা এখনো পর্যন্ত আমরা যেহেতু বলছি যে এটা এখনো পর্যন্ত আমরা যেহেতু যাই নাই, সো আমি তোমাদেরকে উত্তরটা দিয়ে দিই। ট্রোপোস্ফিয়ার, তারপরে কি আছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে আছে মেসোস্ফিয়ার, তারপরে আছে আয়োনোস্ফিয়ার। যেহেতু সবচেয়ে নিচের স্তরটা আছে ট্রোপোস্ফিয়ার, এখানে আছে ঘূর্ণিঝড় মল হয় এই বায়ুর আশেপাশে যেটা থাকে। ঠিক আছে, তারপরে যাই, একবীজপত্রী মূলের গঠনে অনুপস্থিত থাকে, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং এটা আমাদের বায়োলজি যারা আছেন তারা কিন্তু ইনশাআল্লাহ তোমাদেরকে পড়াইছে। সেটা কি হয়ে যাবে, হাইপোডার্মিস। কি হয়ে যাবে, হাইপোডার্মিস। তারপরে কোশ্চেনটা যাই, সম্পত্তি নিয়ে বিরোধে লিপ্ত আরমান এবং সালমান দুই ভাই ভালো বন্ধু হিসেবে কারোর উচিত কি, অবশ্যই তাদের মধ্যে মারামারি বাধাই দেওয়া না, একজনের পক্ষ নিয়ে বায়াস করা না, তাই না? এই জন্য কি হবে, তাদেরকে এড়িয়েও চলা যাবে না, কি করতে হবে, বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতা করা উচিত, তাই না? বিরোধ নিষ্পত্তিতে কি করা উচিত, মধ্যস্থতা করা উচিত। চলো পরেরটা যাই, ক্রিকেটার মুশফিকুর রহিম তার 100তম টেস্ট ম্যাচে একটি সেঞ্চুরি করেন, তার এই সাফল্যের পিছনে কি রয়েছে, ক্রিকেট বিষয়ে জ্ঞান, দলীয় সহযোগিতা, কঠোর অনুশীলন, সহজাত প্রতিভা। ভাইয়া যত জ্ঞান থাকুক, যত বুদ্ধি থাকুক, যা কিছু থাকুক, পরিশ্রমের বাইরে কিচ্ছু হয় না। পরিশ্রম তোমাকে নিয়ে যাবে কোথায়, স্বর্ণ শিখরে। সো কঠোর অনুশীলনী হচ্ছে তোমাকে কি করতে পারে, স্বর্ণ শিখরে নিয়ে যেতে পারে। তারপরেরটা যায়, রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুতে যে পরিবর্তন ঘটে তা হলো, রাসায়নিক বিক্রিয়া মেইনলি হয় কিসে বলতো, রাসায়নিক বিক্রিয়াটা হয় মূলত আসলে ইলেকট্রন সংখ্যার কারণে, ইলেকট্রনের কারণে। কিছু ইলেকট্রন একজন আরেকজনের দেয়, যেমন সোডিয়াম ক্লোরাইড, কি হচ্ছে, সোডিয়াম আর ক্লোরাইড, ক্লোরিন থেকে ক্লোরিন আসছে, সোডিয়াম থেকে একটা ইলেকট্রন নিচ্ছে, আর সোডিয়াম কি করতেছে, একটা ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে দিচ্ছে, তাহলে কি হচ্ছে, ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে। সো এটার উত্তর কি হয়ে যাবে, সি। চলো পরের কোশ্চেনটা দেখি, দা ভার্ব অফ দ্য ওয়ার্ড হ্যাবিট ইজ, হ্যাবিটের ভার্ব কোনটি, হ্যাবিটের ভার্ব কোনটি, এটার উত্তর কি হয়ে যাবে, হ্যাবিটের ভার্ব কোনটি, এটার উত্তর কি হয়ে যেতে পারে বলো তো। সাধারণত দেখো অ্যাভেল থাকলে, আমাদের অ্যাভেল, এল এগুলো থাকলে তোমাদেরকে নিশ্চয়ই পড়ানো হয়েছে, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে কি বলতো, অ্যাডজেক্টিভ টাইপের হয়, তাই না? তাহলে কি হয়ে যায়, হ্যাবিটুয়েট, এটা হয়ে যাবে সি নাম্বারটা উত্তর, বুঝছো? এই ধরনের লাস্টে যে এই টি ই মিটি এগুলো দেখলেই তুমি নিঃসন্দেহে ধরে নিতে পারো এটা ভার্ব হবে, বুঝছো? আমি এইগুলা করতাম, আন্দাজের উপর দিতাম, ইংলিশ একটু কম পারি তো, এই জন্য কি করতাম, আন্দাজের উপর মাইরে দিতাম। এই লাস্টে যখন আসলে এইগুলো দেখতাম তখন মাইরে দিতাম যে এটাই হবে, বুঝছো? আমার আবার আন্দাজ ভালো। ঠিক আছে, চলো পরে যাই। এরপরে কোশ্চেনে যাই, বাংলাদেশের সুপার সাইক্লোনে বাতাসের ঘন্টার গতিবেগ কত, সুপার সাইক্লোন হলে, সুপার মানে বেশি, তাহলে এটা কি হয়ে যাবে, 220 কিলোমিটারের অধিক, এটা কি হয়ে যাবে, 220 কিলোমিটারের অধিক। এরপরে কোশ্চেনে যাই, স্থির কাঠামোর তুলনায় গতিশীল কাঠামোয় ঘড়ির ধীরে চলার ঘটনাকে কি বলা হয়, স্থির কাঠামোর তুলনায় ঘড়ির ধীরে চলাকে কি বলা হয়, এটাকে বলা হয় কাল দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচন, কাল দীর্ঘায়ন, ভর বৃদ্ধি। এই 3-4টা ঘটনা তোমাদেরকে পড়ানো হবে, এটা কি হয়ে যাবে, কাল দীর্ঘায়ন, এটা কি হবে, কাল দীর্ঘায়ন। তারপরে কোশ্চেনে যাই, পাতার গ্রাউন্ড টিস্যু, ভাইয়া এটা বারবার পড়ানো হয়েছে, কাটার গ্রাউন্ড টিস্যু এটাকে কি বলা হয়, মেসোপিল বলা হয়, এটাকে কি বলা হয়, মেসোপিল বলা হয়। ওকে, সো দেখো সবকিছু মিলে আমি যদি তোমাদেরকে একটু বলি, আমাদের এই যে মেডিকেল যে পরীক্ষার্থী হয়েছে, যাদের আশানুরূপ ফল হয়নি, যাদের আশানুরূপ ফল হয়নি তাদেরকে একটু বলে রাখি, আমাদের যে রেজিস্টার ব্যাচ আছে, সেই রেজিস্টার ব্যাচে যারা ভর্তি হতে চাও দ্রুত যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। কারণ বললাম ভাইয়া, সফলতা কিন্তু তুমি সফল না হলে দিন শেষে তোমাকে কেউ মূল্যায়ন করবে না, বিশ্বাস করো আর না করো, কেউ মূল্যায়ন করবো না। ওকে, এখন দেখো আমি একটু বলি, আমার মেডিকেলের কোশ্চেন দেখে মনে হয়েছে 100টা কোশ্চেনের মধ্যে অ্যাভারেজ, অন অ্যাভারেজে যদি আমি ধরি 10টা কোশ্চেন ধরো একটু ক্রিটিক্যাল আছে, ঠিক আছে, আমি ধরে নিলাম ক্রিটিক্যাল আছে। সো 90টা ইউজুয়ালি প্রত্যেকটা স্টুডেন্ট যদি কেউ একটু
মোটামুটি টাইপের পড়াশোনাও করে, সে আশা করা যায় যে 70-75 মার্ক কিন্তু অনায়াসে কিন্তু একটা মার্ক সে তুলতে পারবে মোটামুটি। এন্ড এক্সেপশনাল যারা আছে দেখা যাচ্ছে এই কোশ্চেনে দেখা যাচ্ছে 98ও পেয়ে যেতে পারে, 99ও পেয়ে যেতে পারে, 100 হয়তো পাবে না, 100 হয়তো পাবে না, বাট ভালো মার্ক পাবে, ঠিক আছে। তো কাট মার্কের ক্ষেত্রে যেটা মনে হচ্ছে যে একটু মোটামুটি পড়াশোনা করলে তো হবে না, তার থেকে একটু বেশি পড়াশোনা করতে হয়। সো সেই জায়গা থেকে কাট মার্ক হয়তো 75-এর মতো হতে পারে, 75-এর উপরেই যাইতে পারে, ঠিক আছে। এবং হাইয়েস্ট মার্ক দেখা যাচ্ছে যে 95+ উঠে যাইতে পারে, ঠিক আছে। রেকর্ড ব্রেকও করে ফেলতে পারে অনেক সময়, কিছু বলা যায় না এই কোশ্চেনটাই। সো যেহেতু আসছে বেশি মার্ক, সো কম্পিটিশনটা খুব হাড্ডাহাড্ডি হবে এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন মার্কের মধ্যে ডিফারেন্সটাও কিন্তু খুবই কম থাকবে। কারণ কি ম্যাক্সিমাম স্টুডেন্টই আসলে এখানে খুব কম্পিটিটিভ একটা এক্সাম এবং এখানে সবাই কিন্তু প্রচন্ড পড়াশোনা করে। সো সেই জায়গা থেকে বলতে পারি আশা করা যায় যাদের আসলে 75+ আসে তারা আশা করো যে ধৈর্য ধরো, এবং এটাই যে সঠিক উত্তর তা কিন্তু না। যেমন আমার ক্ষেত্রে বলি, আমি মেডিকেল পরীক্ষা দিয়ে এসে আমি ভাবছি যে 83 পাবো, ঠিক আছে। সো ওই বছর কিন্তু ভালোই কাটমার্ক কম ছিল, আমি 83 পাবো, বাট আমার দেখা গেল যে 83 হয় নাই, ঠিক আছে। কে আছে তার থেকে 10 কম হয়ে গেছে 73। তখন 5 কেটে আমি সেকেন্ড টাইমে যখন দিচ্ছি 83 পাবো ভাবছি, 5 কেটে আইসে কত, তা 5 কেটে এসে গেছে মনে করো 67। বাট ওই বছর কিন্তু চান্স হয়েছে ধরো যে কত 67.5 এর চান্স হয়েছে। সো এই যে ডিফারেন্সটা দেখো, আমি যদি 83 পাইতাম, 5 কাটলে হয়তো আমি 77 পাইতাম, তখন আমার কিন্তু একটা ভালো জায়গায় চলে যাইতো। সো আমি দেখো একেবারে 100% কমন, প্রতিটা কোশ্চেনের উত্তর কি দিছি আমার মনে আছে, মুখস্থ আছে, কোন লজিকে দিছি সেটাও আমার মুখস্থ আছে, কিভাবে দিছি সেটাও আমার মুখস্থ আছে, এবং আমার প্রত্যেকটা কোশ্চেন আমার চোখের সামনে এখনো পর্যন্ত জল জল করে যে ভাই আমি পাইছি। বাট আসলে কি হয়, আমি চাওয়া আর পাওয়া দুইটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, ঠিক আছে। সো আল্লাহ যদি রহমত করে, আল্লাহ তাআলার অশেষ রহমত থাকলে 75+ পেলে ইনশাল্লাহ তোমার ভালো কিছু হবে। সো দেখো, তোমরা যারা কামব্যাক করতে চাও, নার্সিংয়ে ভালো করতে চাও, সো তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের এই যে রিয়েস্টার ব্যাচ আছে, রিয়েস্টার ব্যাচে ইনশাল্লাহ তোমাদের জন্য নার্সিং তোমাদের জন্য সেই স্বপ্ন পূরণের জায়গাটা ইনশাল্লাহ হবে। ওকে, সো আমাদের স্যারকে আমরা ডেকে নিব লাস্টে ফিনিশিং দেওয়ার জন্য। আমাদের স্যার, ইংলিশ স্যার, তিনি কিছু বলবেন, বলে তোমাদেরকে ফিনিশিং দিয়ে দিবেন। আচ্ছা দেখো, আমাদের হচ্ছে এখন যেহেতু আমরা সর্বশেষ পর্যায়ে চলে আসছি, তো আমাদের তো যেহেতু কোয়েশন সলভ, আমি ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত। দেখো ভাই যেহেতু এখন নার্সিংয়ে আছে, তোমরা জানো যে নার্সিং এর যে গ্রেড ওইটা কিন্তু 10ম গ্রেড, মানে কি জানো, সেকেন্ড ক্লাস দিয়ে তোমাদের চাকরি হচ্ছে শুরু হয়, তারা হচ্ছে অদূর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো। ভাই যখন, আমি যেহেতু আইনে আছি, তো আমি খুব ভালোভাবেই বুঝি যে চাকরি পাওয়া বা চাকরির বিষয়টা কি জিনিস। আমি চাকরি করব না বলে চলে গেছি লতে। আর তোমরা যারা চিন্তা করতেছো যে আমাদের একটা ড্রিম আছে যে আমরা মানুষের সেবা করব, কোনভাবে, তুমি দেখো তোমার 4 বছর অথবা 3 বছরে হচ্ছে কি তোমরা হচ্ছে বেসিক নার্সিংটা শেষ করবা, শেষ করে যারা চাকরি নেবা, ভাই কিন্তু অলরেডি চাকরি পেয়ে গেছে। ওইখান থেকে তোমার একটা বন্ধু যে এমবিবিএস করতেছে, ওর এমবিবিএস বেসিকটা হচ্ছে 6 বছরে, 6 বছর যখন শেষ করবো, তুমি ওই 3 বছরের মধ্যে তুমি কোথায় যাবে জানো, তোমার কিন্তু এখানে গ্রেডটা কিন্তু আস্তে আস্তে কি হইতে থাকবে, আপডেট হইতেই থাকবে। সো হতাশ হওয়ার কিছু নাই, একটা জিনিস সবসময় মনে রাখবা, আল্লাহ তোমার জন্য যেটা প্ল্যান করে রাখছে এটা হচ্ছে কি পৃথিবীর সবচাইতে বেস্ট। তুমি যেটা চিন্তা করছো অবশ্যই ভালো, কিন্তু তুমি যদি চিন্তায় ফেল করো, মনে রাখবা আল্লাহর যে প্ল্যান ওইটা হচ্ছে কি সর্বশেষ এবং সবচাইতে বেস্ট প্ল্যান। সো এটা আল্লাহর উপরে বিশ্বাস রেখে তোমরা হচ্ছে সামনের দিকে আগাও, এবং আমরা হচ্ছে সর্বশেষ ক্লাসটা শেষ করতেছি। এবং সেই সাথে একটা কথা বলে দিই, তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাচ্ছ, তোমরা কিন্তু ভর্তি লিখে 1990 টাকা কিন্তু তোমরা ইচ অ্যান্ড এভরিথিং পেয়ে যাচ্ছ, লাইভ ক্লাস পাচ্ছ, রেকর্ডেড ক্লাস পাচ্ছ, সেই সাথে কি আমাদের ডাইজেস্ট, প্রশ্ন ব্যাংক, সাজেশন, ওএমআর, এমন কোনো কিছু কিন্তু বাদ থাকবে না। তোমাদেরকে অন্তত মেডিকেলের সরাসরি ফ্লেভার না দিতে পারলেও নার্সিং এর যে মেডিকেলের ফ্লেভারটা আছে সেটা দেওয়ার জন্য কিন্তু আমরা প্রত্যেকটা টিচার তোমাদের সাথে আছে, ঠিক আছে। তো আজকে আমরা ক্লাস দীর্ঘায়িত করবো না, আমরা এখানে ভাই ক্লাসের ইডিতে নিয়ে দিই। হ্যাঁ, তাহলে সবাই তাহলে ভালো থাকবা এবং ক্লাসটা অবশ্যই শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দিবা। এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই সলভ করবা, নার্সিং পরীক্ষা এগুলো কিন্তু অবশ্যই আসবে। সো এটা কিন্তু অবশ্যই ধারণা থাকা লাগবে। সো যারা পালসের সঙ্গে থাকতে চাও তারা অবশ্যই আমাদের পেজে নক করবা, আমাদের নাম্বারে যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে যাও, ক্লাস শুরু করে দাও ইনশাল্লাহ। মেডিকেলে যেহেতু আমাদের এতগুলো কোশ্চেন আমরা তোমাদেরকে দেখাইয়ে দিতে পারতেছি বা আসলে আসবে, আমরা বলছি আমাদের পড়ানো থেকে আসছে। সো ইনশাল্লাহ আমরা যতটুকু, আমরা এখনো কোর্স শেষ করতে পারিনি, সো তারপরেও আমরা যতটুকু তোমাদেরকে দিতে পারছি, আশা করি যে ইনশাল্লাহ নার্সিংয়ে এখান থেকে 95+% তোমাদের কমন থাকবে ইনশাল্লাহ। ওকে, সো সবার জন্য অবশ্যই শুভকামনা থাকবে। সো নেক্সট আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই একটু ঘুম পড়ো এবং আল্লাহ তাআলার কাছে অবশ্যই প্রার্থনা করো, ঠিক আছে। সো সবাই প্রার্থনা করবা যারা মেডিকেল পরীক্ষা দিয়েছে, ইনশাল্লাহ তোমরা সফল হবা, তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে, ইনশাল্লাহ তোমরা মেডিকেলে পাও এই প্রত্যাশা রেখে আমরা আজকে তাহলে ক্লাসটা শেষ করছি। সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।